বহু মানুষ রয়েছে যাদের ইনকামটা খুব লিমিটেড, কিন্তু তারা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চায়। শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু আর্থিক পরিকল্পনা হয় না। টাকা পয়সার সাথেও কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন হয়, আপনার সদিচ্ছা, সঠিক ভাবনা এবং সঠিক গাইডলাইন। টাকা হয়তো অনেকেরই অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার মানেই যে সে খুব সুন্দর আর্থিক পরিকল্পনা করে উঠতে পারবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আর্থিক পরিকল্পনার একদম গোড়ার কথা যদি আপনি ধরেন, তাহলে আমাকে প্রথমে যেতে হবে প্রোটেকশন, তারপরে যেতে হবে এমার্জেন্সি ফান্ডিং ক্রিয়েশন, তারপরে যেতে হবে ওয়েলথ ক্রিয়েশন। কারণ আপনার যদি প্রোটেকশন না থাকে, আপনার পরবর্তী যে দুটো ধাপ কোনোটাই কিন্তু সিকিওর থাকবে না। ভারতবর্ষে যত মানুষ গরিবী সীমার নিচে নেমে আসে, তার অন্যতম কারণ হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার। আমি ধরুন 20 বছর ধরে একটা ওয়েলথ ক্রিয়েশন করলাম, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যদি সেই টাকাটা ধরে নিয়ে হসপিটালকে দিয়ে দিতে হয়, তাহলে আমি তো যেখান থেকে শুরু করেছিলাম আমি তো আবার সেখানেই ফিরে গেলাম। ডিসিপ্লিন ওয়েতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য কি অপশন মার্কেটে অ্যাভেলেবেল আছে? জেনারেলি দুটো পথ। এক হচ্ছে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, আরেকটা হতে পারে আপনি যার অলরেডি ছেলে বা মেয়ের বয়স হয়ে গেছে 10, 12, 15, তাকে কিন্তু আমরা শুধুমাত্র গ্রোথের জন্য আমি ইনভেস্টমেন্ট করতে বলবো না, তাকে কিন্তু আমি বলবো, কারণ জীবনের সব কিছুকেই যদি আপনি মার্কেটের উপরে ছেড়ে রাখেন, সেটা কিন্তু অন্যতম একটা বড় ভুল হবে। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে শুধু টাকা দিলেই যে আপনি টাকার রিটার্নকে এনহ্যান্স করাতে পারবেন বা সেখান থেকে রিটার্ন জেনারেট করাতে পারবেন, এমন সিওরিটি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। সিওরিটি একটাই, সময় দিন এবং ডিসিপ্লিনড ওয়েতে সেভিংস করুন। এই সিওরিটি যদি আপনি দিতে পারেন, আপনাকে আমি ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবোই, এই গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিতে পারি। কৌশিকবাবু কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো চলছে। এবার আপনার সাথে তো খুব গভীর ডিসকাশন করতে হবে, কারণ এতক্ষণ যে আড্ডাটা হচ্ছিল সেই অনুযায়ী ধরুন আমি যেটা দিয়ে শুরু করতে পারি আপনাকে, যে আমরা এর আগে যতবার ফাইন্যান্সিয়াল এপিসোড করেছি সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বহু মানুষ রয়েছে যাদের ইনকামটা খুব লিমিটেড, কিন্তু তারা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে চায়। বা ধরুন কারোর 5,000 টাকা আছে, সেই মানুষটা কি হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স সহ মিউচুয়াল ফান্ড করে তার মতো করে একটা অ্যাসেট ক্রিয়েট করতে পারবেন? হ্যাঁ, বা অবশ্যই সেই পারবেন। প্ল্যানটা কি আপনারা দেন? একদম পারবেন। এবার একটু বুঝিয়ে বলুন যে কিভাবে পারবেন। আমি যখন কোনো মানুষের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে বসি, বা কোনো মানুষ যখন আমার কাছে আসেন তার আর্থিক পরিকল্পনা সম্পর্কে একটি ধারণা নিতে, বা তখন আমি একটা জিনিস প্রথমে জানার চেষ্টা করি, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কী আছে, হুম তার রোজগারের উৎসটা কী আছে, হুম আর তিনি নিজেকে আজ থেকে 10, 15 বা 20 বছর পরে নিজেকে তিনি কোথায় দেখতে চাইছেন। ওকে। দেখুন, আপনার ভিউজগুলো যদি আমি না জানতে পারি, আপনার ইচ্ছেগুলোকে যদি আপনি আমার কাছে ব্যক্ত না করেন, আমি যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু আর্থিক পরিকল্পনা হয় না। হুম টাকা পয়সার সাথেও কিন্তু আরেকটা জিনিস প্রয়োজন হয়, আপনার সদিচ্ছা, সঠিক ভাবনা এবং সঠিক গাইডলাইন। হুম টাকা হয়তো অনেকেরই অনেক বেশি থাকতে পারে, কিন্তু তার মানেই যে সে খুব সুন্দর আর্থিক পরিকল্পনা করে উঠতে পারবে হুম বা পেরেছেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। মানে শুধু রোজগারের সাথে অ্যাসেট ক্রিয়েশনের কোনো মানে সম্পর্ক আছে, নিশ্চিতভাবে আছে। মানে কিন্তু এরকম না যে আমি বেশি রোজগার করছি মানেই আমার বেশি অ্যাসেট অ্যাসেট ক্রিয়েট হবে। ক্রিয়েট হবে আমি বা যদি ক্রিয়েট আমি করতে পারবো, ভুলভাল ইনভেস্ট করি বা টাকাটা উড়িয়ে দিই, উল্টে আমি ভবিষ্যতে আরো ফেসে যেতে সমস্যায় পারি, পড়তে পারবো। সমস্যায় পড়তে পারি। ঠিক আপনার কথার সূত্রেই আমি বলি যে বহু মানুষ আমার কাছে আসেন যারা, তাদের মধ্যে লো ইনকাম গ্রুপও আছেন, হুম মিডল ইনকাম গ্রুপও আছেন এবং হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালও আছেন, যাদের রোজগার কোটি বা তার ওপরে বছরে। হুম হুম এমন মানুষ, এমন প্রচুর ক্লায়েন্ট আমার আছেন। কিন্তু তাদের প্রত্যেকের পরিকল্পনা তো এক নয়, তাদের প্রত্যেকের ইচ্ছেও এক নয়, তাদের প্রত্যেকের ভাবনাগুলোও এক নয়। তাদের সন্তান, ছেলে মেয়ে, তাদের পরিবার নিয়ে তাদের নিজস্ব কিছু ভাবনা থাকে। আমি প্রত্যেককে বলি, আপনারা সেই ভাবনাগুলো আমার সাথে শেয়ার করুন। হুম
যতক্ষণ আপনার সেই ভাবনাগুলোর শরিক আমি না হতে পারছি, আপনাকে সঠিক আর্থিক পরিকল্পনা আমি করে দিতে পারবো না। হুম। তখন তারা একে একে ব্যক্ত খুলতে শুরু করতে করেন তাদের হ্যাঁ, হ্যাঁ। ইচ্ছেগুলোকে, প্রয়োজনগুলোকে। তারা যখন বলতে শুরু করেন, তখন সেগুলোকে আমরা কনসিডারেশনে নিয়ে আমরা তার মতন করে একটা আর্থিক পরিকল্পনা করি। দেখুন, আর্থিক পরিকল্পনাটা কিন্তু কোনো থাম্ব হয় না হুম। যে এটা হলে এটা হবে, না, ওটা এটা তো হলে এটা হবে। মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। একদম তাই। প্রতিটা মানুষ যেমন চরিত্রগতভাবে আলাদা, প্রতিটা মানুষের ফাইন্যান্সিয়াল নিডগুলোও কিন্তু আলাদা। তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, যে যখন একটা প্রতিটা মানুষের আলাদা আলাদা হচ্ছে, এখানে তো ব্যক্তিগতভাবে ডেফিনেটলি আলোচনা করা সম্ভব না, কিন্তু কোন ধরনের মানে বিষয়গুলো আপনারা সব থেকে বেশি জোর দেন যে তুমি আমার কাছে এসছো, তোমার ফাইন্যান্সিয়াল দিকের প্রায় কিছু করা নেই, জিরো, নীল সব কিছু, এই বিষয়টা দিয়ে তুমি শুরু করতে হবে, ফার্স্টে এই কাজটা করতে হবে, সেটা কোনটা? যখন একটি মানুষ আমার কাছে আসেন, আমি তাকে প্রথমেই বলি কিছু প্রোটেক্টিং মেজার্স নিতে হবে। হুম। আর্থিক পরিকল্পনার একদম গোড়ার কথা যদি আপনি ধরেন, তাহলে আমাকে প্রথমেই যেতে হবে প্রোটেকশন, তারপরে যেতে হবে এমার্জেন্সি ফান্ডিং ক্রিয়েশন, তারপরে যেতে হবে ওয়েলথ ক্রিয়েশন। হুম। কারণ আপনার যদি প্রোটেকশন না থাকে, আপনার পরবর্তী যে দুটো ধাপ, এমার্জেন্সি ফান্ড ক্রিয়েশন এবং ওয়েলথ ক্রিয়েশন, কোনোটাই কিন্তু সিকিওর থাকবে না। সো আমাকে কিন্তু প্রথমে আগে প্রোটেকশন মেজারমেন্টেই যেতে হবে, হুম। বা ক্রিয়েশন অফ প্রোটেক্টিং মেজার্স। সেটা কি? তার মধ্যে প্রথমেই আসবে হেলথ ইন্স্যুরেন্স। হুম। দর্শকদের অনেকেই হয়তো জানেন যে ভারতবর্ষে যত মানুষ একটি নির্দিষ্ট আর্থিক বছরে গরিবী সীমার নিচে নেমে আসে বা মধ্যবিত্ত থেকে সে নিম্নবিত্তে পরিণত হয়, তার অন্যতম কারণ হচ্ছে মেডিকেল এক্সপেন্ডিচার। মানে ভারতবর্ষের চিকিৎসা মূলত এই খরচা কারণেই মানুষ মধ্যবিত্ত থেকে গরিব হয়, মধ্যবিত্ত থেকে গরিব হয়ে যায়। বাড়ি ঘরদোর বিক্রি হয়ে যায়। বাড়ি ঘরদোর, জমি জায়গা, দোকানপাট বিক্রি করে দেওয়ার মতন ঘটনাও কিন্তু আমি আমার এই এত বছরের অভিজ্ঞতা আমি দেখেছি। তো আমি আপনাকে এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বিষয়টা আপনার দর্শকদের আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। আমার এই গত ২৬ বছরের আর্থিক উপদেষ্টার আমার যে জীবনে আমি বহু মানুষকে দেখেছি যাদের আমি বহুবার অ্যাডভাইস করার পরেও প্রতিবার আমি যখন তাদের বলতাম যে ধরুন আমি তাকে একটা তার জীবন বীমার তার প্রিমিয়াম আনতে গেছি, বা তিনি এসছেন আমার অফিসে, তাদের বলেছি যে আপনারা এটা তো করছেন, সাথে একটা হেলথ ইন্স্যুরেন্সও নিয়ে রাখুন। কিন্তু কিন্তু প্রতিবার তাদের উত্তর এসছে না না, আমরা কখন কি হবে, কবে কি হবে না হবে তার উপর বিশ্বাস, আপনি বরঞ্চ আরেকটা আমাকে লাইফ ইন্স্যুরেন্সের একটা এন্ডোমেন্ট পলিসি করে দিন। হুম। যখন প্রয়োজন হবে আমরা তখন, আর আমার তো জমি জায়গা আছে, প্রয়োজনে না হয় কিছু করা যাবে তখন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি একটা ঘটনা বলি আপনাকে, যে একটি মানুষ কিডনির অসুখে যখন আক্রান্ত হলেন, তাকে তার ছটা জমি বিক্রি করতে হয়েছে, রাস্তার উপরে একটা দোকান বিক্রি করতে হয়েছে, এবং তাকে আমি কিছু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টও করিয়েছিলাম। সেই টাকাগুলো তাকে সেখান থেকে রিডেম করাতে হয়েছে, তুলে নিতে হয়েছে, এবং যে কটা এলআইসির পলিসি ছিল প্রত্যেকটা পলিসি থেকে তাকে লোন নিতে হয়েছে শুধুমাত্র এই চিকিৎসা খরচ চালাবার জন্য। হুম। এবং পরে সেই মানুষটি আমার কাছে আক্ষেপ করেছেন যে সেদিন যদি আপনার কথাটা শুনতাম, আজ আমার এই পরিণতি হতো না। হুম। তো সেই জন্যই আমি আপনাকে প্রতিদিন, মানে আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে, আমি যারাই আসেন আমার কাছে প্রতিদিন, তাদের প্রত্যেকে আমি একটা কথাই বলি, যে আপনি যতই টাকা জমান আর যা কিছু করুন না কেন, যতই আর্থিক পরিকল্পনা করুন, আপনার প্রোটেক্টিং মেজারটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে এই পরবর্তী দুটো ধাপের একটাও কিন্তু টিকে থাকার মতন পরিস্থিতিতে থাকবে না। আচ্ছা, আমি আপনার কাছেও এই সূত্রে আসছি যে আপনি হেলথ ইন্স্যুরেন্সে দীর্ঘদিন বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিতেও কাজ করেছেন, এবং আপনার এক্সপিরিয়েন্স রয়েছে যে মানুষের সাথে কথা বলার, বহু মানুষের সাথে। ধরুন কখনো যখন হেলথ ইন্স্যুরেন্স একটা মানুষকে বলা হয়, সেখান থেকে কি কি ধরনের নেগেটিভ রিপ্লাই আসে, যেটা তার জীবনে একটা মানুষের নিজের সম্পর্কে ভুল ধারণা, বা হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে তাদের এই ভুল ধারণাটা আছে? মোস্টলি মানুষের
কোয়েশ্চেন এটাই থাকে যে আমার এখন বয়সটা কম আছে, আমার এখন হেলথ ইন্স্যুরেন্স কিসের দরকার, যখন কিছু একটা ক্রিটিক্যাল হবে আমি তখনও নিয়ে নিতে পারি। আর আরেকটা বলে যে শুধু এটার তো কোনো রিটার্ন নেই, আমি প্রত্যেক বছর টাকাটা দিয়ে যাচ্ছি বাট ইন রিটার্ন আমি কিছু পাচ্ছি না, যখন কিছু হবে তখন কিছু একটা পাবো, সেটার জন্যে মানে মোস্টলি এই নেগেটিভ রিয়াকশনটাই আসে। ওকে, তো সেটাই। অর্থাৎ রোগ হলে ইন্স্যুরেন্স করব। হ্যাঁ, না, এখানে আমি একটা ছোট্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, হেলথ ইন্স্যুরেন্স যে শুধু আপনাকে ডিজিজের ক্ষেত্রেই ক্যাশলেস ফেসিলিটি দেবে, ব্যাপারটা কিন্তু তা নয়। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা মানুষের সাথে ঘটে যেতে পারে, সেটা কোনো একটা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া হতে পারে, বা অন্য যে কোনো আরে ধরনের এমনি পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে হাত পারে। পা ভেঙে যেতে পারে, রাস্তাঘাটে তার দুর্ঘটনা ঘটতে পারে। হুম সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পুরোপুরি কভারেজ দেবে। হুম শুধুমাত্র ডিজিজ হলেই যে কভারেজ পাওয়া যায় এমনটা কিন্তু নয়। না, একদমই তাই। দুর্ঘটনাজনিত আঘাত পাওয়া থেকে শুরু করে সমস্ত যে কিছু, কোনো যে হসপিটালাইজেশনের কোনো ক্ষেত্রেই, হ্যাঁ। হসপিটালাইজেশনের কারণেই কিন্তু যে কোনো একটা আঙুল ভেঙে গেল বা মানে পার্মানেন্ট ডিসেবিলিটি না হোক, টেম্পোরারি হলো, বা ওর সব কিছুর জন্য এখন কাভারেজ আর পাওয়া যায়। এগুলো তো, এই সামান্যগুলো তো এখন নার্সিংহোম বা যে কোনো জায়গায় একটা গেলে একটা ভালো হিউজ বিল করছে। হিউজ হ্যাঁ, অ্যামাউন্ট বিল হয়ে যায়। চিকিৎসা খরচাটা যেভাবে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, হুম সেদিকটা ওটা যদি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে দেওয়া সত্যি খুবই সেটা মানে যদি কষ্টকর যে কোনো বিষয়। মানুষের জন্য, দেখুন, মানুষ খুব পরিশ্রম করে পয়সা রোজগার করে, হুম সাধারণ মানুষ আমরা যারা, তারা খুব পরিশ্রম করে পয়সা রোজগার করি। এই পয়সাটা যদি হসপিটালকে দিয়ে দিতে হয়, আমি ধরুন 20 বছর ধরে একটা ওয়েলথ ক্রিয়েশন করলাম, বা 15 বছর ধরে একটা টাকা জমালাম, বা 10 বছর ধরে একটা টাকা জমালাম, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে যদি সেই টাকাটা ধরে নিয়ে হসপিটালকে দিয়ে দিতে হয়, তাহলে আমি তো যেখান থেকে শুরু করেছিলাম আমি তো আবার সেখানেই ফিরে গেলাম। ইট উইল টেক অ্যানাদার 10 years টু গো দের। হুম 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 একদমই তাই। আচ্ছা, এইখানে আমি একটা জিজ্ঞেস করি যে অনেকেরই এই ধারণাটা আছে যে, যেটা উনি বলছিলেন যে আমার তো এখন রোগ নেই, এখন হেলথ ইন্স্যুরেন্স কেন করব বা ইত্যাদি। তার সাথে একটা রুটির উল্টো পিঠও আছে। সেই উল্টো পিঠটা কি? উল্টো পিঠটা হচ্ছে যে অনেকে চাইছে যে আমার বাবা মায়ের ক্ষেত্রে আগে হেলথ ইন্স্যুরেন্সটা করিয়ে দিই, পরে আমি নিজেরটা করব। কিন্তু অনেকেরই ধারণা আছে যে 55-60 বছরের বাদে গিয়ে এখন হেলথ ইন্স্যুরেন্স হয় না, কিন্তু যেটা আজকের ডেটে সম্ভব। এই মোটামুটি কত বছরের বয়স্কদের ক্ষেত্রে কত বছর অবধি হেলথ ইন্স্যুরেন্সটা করা সম্ভব এখন? কোম্পানিগুলো কি অফার করছে? দেখুন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স, একটু বয়স হয়েছে যাদের, কিন্তু তার মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোন পলিসিটা আমার বাবা মায়ের জন্য বা আমার বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য সঠিক। সে ব্যাপারে কিন্তু একজন আর্থিক উপদেষ্টাই বা আপনার বীমা উপদেষ্টাই কিন্তু, হুম হুম সেই অ্যাডভাইজারের কাছেই কিন্তু আপনি সবচাইতে ভালো জানতে পারবেন সেটা। কারণ অনেকেই আজকাল দেখছি যে ইউটিউব দেখে বা বিভিন্ন ধরনের অ্যাপ থেকে হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছেন, কিন্তু বাস্তবে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষরা, সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু অ্যাপ বা ইউটিউব আপনাকে দিতে পারবে না। হুম কীরকম? যেমন ধরুন, আহ, একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের কিন্তু, আহ, জানেন, মানুষের বয়স হলে বিভিন্ন ধরনের সমস্যা আসতে শুরু করে। হুম ধরুন হাইপার টেনশন, মানে যেটাকে আমরা প্রেশার বলি, সুগার, ডায়াবেটিস, কোলেস্টেরল জনিত যে কোনো ধরনের সমস্যা, হার্টের রোগে আক্রান্ত হয়ে গেছেন খুব অল্প বয়সে, বা একটু তুলনামূলক কম এজে, অনেকেরই ধরুন 55, 58, 60 বছর বয়সে হার্টে একটা স্টেন্ট বসে গেছে, কি তার একটা সমস্যা হয়েছে। যখন অ্যাপ থেকে বা অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে আমি হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি, মানুষ মনে করেন যে এই কথাগুলো না এই ডিসক্লোজারগুলো না দিলেও হয়তো চলবে, যে আমার কোলেস্টেরল আছে, কি আমার একটা হাইপার টেনশনের ওষুধ খাই আমি, বা প্রেশারের ওষুধ খাই, বা আমি তো একটা সামান্য সুগারের ওষুধ খাই, ডাক্তারবাবু বলেছেন তাই নিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স করার সময় আপনার যিনি ইন্স্যুরেন্স প্রোভাইডার, যে কোম্পানি, তাকে যদি আপনি না জানান, পরবর্তী দিনে ক্লেম পেতে গেলে আপনাকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতেই হবে। হুম
বা এরকমও কিছু থাকে যে অনেক বছর আগে হয়েছিল, সেটা এখন আমার মাথায় নেই। হুম ওটা যখন কথা বলছেন আপনি আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারের সঙ্গে, তখনই বেরোবে যে আচ্ছা এত বছর আগে হয়েছিল, বিকজ সে কোয়েশ্চেন করছে। অনলাইনে তো এত কোয়েশ্চেনের কিছুই না থাকে না, না আপনি মানে অ্যাপ্লাই করছেন, হয়ে যাচ্ছে সাথে হুম সাথে। হুম তো যখন আপনি কথা বলতে বলতে আস্তে আস্তে বেরোবে যে হ্যাঁ অতদিন আগে ওটা হয়েছিল, সব কিছুই ম্যাটার করে। আপনার পাস্ট হিস্ট্রি পুরোটাই ম্যাটার করছে একটা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য। এটা তো হেলথ ইন্স্যুরেন্স করানোর সময় কথা হলো, আর একটাও তো ডেফিনেটলি বেনিফিটেড থাকবে যে যদি আমার পরিচিত কেউ একজন হেলথ ইন্স্যুরেন্স করিয়ে দেয়, যখন প্রয়োজন তখন তো ওই কাস্টমার কেয়ারকে ফোন করে পুরো ব্যাপারটা ক্লেম সেটেলমেন্টের সময় অ্যারেঞ্জ করার পয়েন্ট একটা অফ কন্ট্যাক্ট কে পয়েন্ট অফ থাকবে? কন্ট্যাক্ট এ বিষয়ে আমি আপনার দর্শকদের একটা কথা আমি জানাতে চাই। দেখুন, হেলথ ইন্স্যুরেন্স এমন একটা সাবজেক্ট হুম যেখানে শুধুমাত্র একটা পলিসি করিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাডভাইজারের দায়িত্ব সেখানে শেষ হয়ে যায় না। রাইট আপনি যখন হেলথ ইন্স্যুরেন্স কোনো অ্যাডভাইজারের মাধ্যমে করছেন, ধরুন আমি আমার কথাই বলি, হুম আমি যখন কোনো কারোর হেলথ ইন্স্যুরেন্স আমি তাকে দিচ্ছি, তার কিন্তু একটা রেকর্ড কিন্তু আমার কাছে থেকে যাচ্ছে। হুম হুম তার কি কি সমস্যা আছে, কি কি সমস্যা নিয়ে তাকে আমি হেলথ ইন্স্যুরেন্সটা আমি দিতে পারলাম, কি কি ওষুধ তিনি খান, তার প্রিভিয়াস হসপিটালাইজেশন হিস্ট্রি কি আছে, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু তার যে শিটটা রেডি হয় হেলথ ইন্স্যুরেন্সের, তার মধ্যেগুলো থেকে যায় সেগুলো। হুম এবার কি হয়, ধরুন এটা আমার কাছে তো রেকর্ড রইল, 2 বছর 3 বছর বা 4 বছর পরে তার যদি কোনো সমস্যা হয় বা ইমিডিয়েটলি তার যদি কোনো সমস্যা হয়, ডাক্তারবাবুরা যখন জানতে চান যে আপনি কি ওষুধ খাচ্ছিলেন বা কি ওষুধ খাচ্ছেন বা আপনার প্রিভিয়াস হিস্ট্রি কী, সেগুলো কিন্তু আমি আমার ক্লায়েন্টকে ইনফরমেশনটা দিয়ে রাখতে পারি অ্যাট দ্য টাইম অফ হসপিটালাইজেশন, যে আপনি কিন্তু এই এই ওষুধগুলো খাচ্ছেন। কারণ আমার প্রত্যেকটা ক্লায়েন্টকেই বলা থাকে যে হেলথ ইন্স্যুরেন্সটা নেওয়ার পরে কোনো সমস্যা হলে, কোনো রকম সমস্যা হলে প্রথমে ডাক্তারের কাছে যাবেন, দ্বিতীয় ফোনটা যেন আমার কাছে আসে, হুম যাতে আমি আমার ক্লায়েন্টকে মানে সামনে থেকে দাঁড়িয়ে পরিষেবা দেওয়া। একদম। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি একটু আপনাদের মাধ্যমে একটু মানে দর্শকদের বলতে বলবো, যে এই যে ধরুন ইন্স্যুরেন্স করানোর সময় যে ইন্স্যুরেন্সের লাইসেন্স হয়, বা মানে অনেকেই ভাবেন যে এগুলো ইন্ডিভিজুয়ালি আমি চাইলাম শুরু করলাম, সেটা তো নয়। এই যে ইন্স্যুরেন্সের লাইসেন্সিং বা পরীক্ষা যেগুলো চলে, সেগুলোর মারফত আপনাদের একটা সার্টিফিকেট পাওয়ার পর আপনারা কিন্তু সেই লাইসেন্সটা পেয়ে একদম তাই, ইন্স্যুরেন্সগুলো দেন। একদম তাই। সেটা যারা যত মানুষ হেলথ ইন্স্যুরেন্স করাচ্ছেন, লিগালি যারা করাচ্ছেন তাদের ক্ষেত্রে সত্যি। আমি সেটাও জিজ্ঞেস করছি যে ধরুন এই যে একটা ট্রেনিং পাওয়ার পর আপনারা ইন্স্যুরেন্স করাচ্ছেন, আপনারা মানে কোন কোন দিকগুলোতে ফার্স্টে এই ফোকাসগুলো রাখেন যে একটা হেলথ ইন্স্যুরেন্স যদি মানুষ আমার থেকে করে, যেটার কন্টিনিউশনে আমি আপনাকে প্রশ্নটা করলাম, যে এই যেমন ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর আমাকে ইনফর্ম করা থেকে শুরু করে কোন কোন দিকগুলোতে খুব বেশি জোর দেন যে একটা মানুষকে হেলথ ইন্স্যুরেন্স তো সেল আমি করে দিলাম, তারপর আমি পরিষেবার জন্য এইগুলোকে কন্টিনিউ করব। হেলথ ইন্স্যুরেন্স করানোর পরে আমি কতগুলো কথা হুম আমি আমার ক্লায়েন্টদের বলি। এক, একটি পরিবারের যতগুলো মানুষ আছেন তারা প্রত্যেকেই যেন জানেন যে হেলথ ইন্স্যুরেন্সের পলিসিটা কোথায় রাখা আছে, আর যদি কোনো সমস্যা আর হয় কার থেকে করা আছে। কাকে আপনি ফোনটা করবেন। দেখুন, আপনার অন্যান্য সেভিংসের সাথে হেলথ ইন্স্যুরেন্সের যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে, অন্যান্য সেভিংসের যে ইমিডিয়েট খুঁজে না পেলেও সেটা পরবর্তীতে খুঁজে পেয়ে সেগুলো ক্লেম করা যেতে পারে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে ইমিডিয়েটলি সার্ভিস তার থেকে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার এতদিনের পরিকল্পিত যে ব্যবস্থাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যার জন্য আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি স্পেশালি বলে দিই যে আমার ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারটা যেন আপনার মোবাইলে একদম ঠিকঠাক মতন সেভ করা থাকে এবং পরিবারের প্রত্যেককে যেন সেই নাম্বারটা জানেন। ধরুন কারোর বাবার কিছু হয়েছে, মা হয়তো বাড়িতে নেই, বাচ্চাটি অন্তত যেন ফোন করে বলতে পারে, বা বাচ্চা হোক বা কিশোর হোক বা তরুণী হোক বা তরুণ হোক, বলতে পারে যে বাবার এই প্রবলেমটা হয়েছে, বা কৌশিকবাবু আপনি একটু বলুন আমাকে এখন কি করতে হবে।
আমি সেই সেই জায়গায় না থেকেও আমি অন্তত তাকে এটুকু তো গাইড করতে পারবো যে কি সমস্যা হয়েছে বলো, এই সমস্যা হয়েছে, ইমিডিয়েটলি ডাক্তারবাবু তোমাকে কি বলেছে, ডাক্তারবাবু আমাকে এই কথাটা বলেছেন, হসপিটালে তাহলে তুমি হসপিটালে নিয়ে যাও, আর বাকি যা যা ডকুমেন্ট লাগার আমি তোমাকে অনলাইনে পাঠিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা গিয়ে সাবমিট করো, ক্যাশলেস বেনিফিটটা তোমার হয়ে যাবে। এটা যদি না করি আমি, তাহলে কি হবে, সেই যিনি যার হয়েছেন তিনি তো ধরুন কথা বলার মতন পরিস্থিতিতে নেই, তাহলে এই যে পরিষেবাটা উনি কার থেকে নেবেন যদি তার পরিবারের অন্যান্য কেউ না জানেন? আবার এটাও তো ঠিক যে আর একটা দিক দিয়েও যদি ভাবা যায় যে হয়তো দেখা গেল যে বাড়িতে সবথেকে কম বয়স, তার উদ্যোগে হেলথ ইন্স্যুরেন্সটা হয়েছে, কিন্তু সে নিজেই অসুস্থ হলো বা অ্যাক্সিডেন্টের সে আর কথা বলার মতো জায়গায় নেই। এখন যদি লোকাল কেউ না থাকেন, তাহলে তার বড়দের পক্ষে, মানে যারা একটু বয়স্ক হয়েছেন তাদের পক্ষে সরাসরি কোম্পানিতে কাস্টমার কেয়ারে ফোন করে এই ব্যাপারটা এটা তো অ্যারেঞ্জ একটা করাটা ভীষণ খুব বাস্তব টাফ। সমস্যা, কারণ মানুষ আজকের দিনে তো অতটা টেকসেভি নন প্রত্যেকে। একটু যারা আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষরা, রয়েছেন। তারা কিন্তু আজও ধরুন স্মার্টফোন ছাড়াই অন্যান্য যে নর্মাল ফোনই ইউজ করেন। তাদের পক্ষে সম্ভব নয় আপনার ওই অ্যাপ ঘেটে বা আপনার ফোনটাকে লক খুলে আপনার হেলথ ইন্স্যুরারকে ফোন করবে বা টোল ফ্রিতে ফোন করবে বা কোন নাম্বারে ফোন করবে, এটা তাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য আপনার এমন একজন অ্যাডভাইজার দরকার যাকে আপনি চাইলেই অন্তত একটা ফোন কলে তাকে আপনি অ্যাড্রেস জাস্ট আ করতে কল পারেন। অ্যাওয়ে, যেই ব্যাপারটা। হি অর শি উইল বি জাস্ট আ ফোন কল অ্যাওয়ে। তো এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। অ্যাপ নির্ভরতা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভালো, আপনি ট্যাক্সি বুকিং মানে আপনি ক্যাব বুক যে করছে, কোনো ক্ষেত্রে, হ্যাঁ। ক্যাব বুক করছেন কি আপনি বাইক বুক করছেন, সেটা ঠিক আছে। কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বা এই ধরনের ফাইন্যান্সিয়াল ম্যাটারে আপনি একটা এমন একটা জিনিসের উপর নির্ভর করছেন যাকে আপনি চেনেন না, জানেন না, যার কোনো আপনি ফিজিক্যালি তাকে অ্যাড্রেস করতে পারছেন না। এটা কিন্তু একটা ভীষণ সমস্যা, যার জন্য আমি দেখছি গত ধরুন 2-1 বছরে যারা ধরুন রাজ্যের বাইরেও যে সকল ক্লায়েন্টরা আমরা আছেন, তারা কিন্তু তাদের মধ্যে বেশ কিছু ক্লায়েন্ট যারা ধরুন তাদের মিউচুয়াল ফান্ডটা আমার কাছে করা আছে বা লাইফ ইন্স্যুরেন্সটা আমার কাছে করা আছে, হেলথ ইন্স্যুরেন্সটা তিনি কোনো অ্যাপ থেকে করে নিয়েছিলেন, হয়তো সময় পাননি আমার সাথে যোগাযোগ করার বা কিছু, কিন্তু তারাই আবার আমাকে ফোন করে বলছেন যে না কৌশিকবাবু, আমি তো এটা নিয়েছিলাম, আমি চাইছি না এদের সাথে এখন থাকতে, কারণ আমি দেখতে পাচ্ছি আমার পাশের এক বন্ধুর এই সমস্যা হয়েছিল, সে কিন্তু কোনো রকমভাবে আচ্ছা, এইখানে আমি হেল্প একটা পায়নি। জিনিস জিজ্ঞেস করছি যে ধরুন কারোর কাছে হেলথ ইন্স্যুরেন্স আছে অন্য কোম্পানিতে বা অন্য কোনোভাবে সে করেছে, সে কতটা সহজে একজন লোকাল যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন বা ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছেন তার কাছে আসতে পারেন, মানে পোর্টিংটা এখন কতটা সহজ? এখন পোর্টিংটা অনেকটাই ইজি হয়ে গেছে, বিকজ হতেই পারে যে আমি কোনো সার্ভিস পাচ্ছি না আমার এখন কারেন্ট অ্যাডভাইজারের থেকে, আমি বেটার সার্ভিসের জন্য, বিকজ এটা পুরোটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, আমি যদি সার্ভিস নাই পেলাম তাহলে আমার তার কাছে থেকে লাভ কি? হেল্পটা তো আমি পাচ্ছি না। প্রয়োজনের সময়। হ্যাঁ, তো তখন এত বছরের যে আমার পলিসিটা আছে সেটাই কন্টিনিউয়েশন বেনিফিট পুরোটাই পাবে পোর্টিং এর ক্ষেত্রে। পোর্টিং এর ক্ষেত্রে, যে আমি যে আবার নতুন কারোর কাছে যাচ্ছি, মানে আমি একটা এক্স কোম্পানিতে ছিলাম, সেখান থেকে আমি যদি ওয়াই কোম্পানিতেও আসি, আমার আগের যে এই যে বিভিন্ন রোগের ক্ষেত্রে যে লক ইন পিরিয়ডগুলো থাকে, হ্যাঁ, waiting period যেটা। ওয়েটিং sorry, পিরিয়ড waiting থাকে, period 2-3 যেগুলো বছরের থাকে, যে হ্যাঁ, ওয়েটিং পিরিয়ডটা থাকে সেটা আমাকে আর সার্ভ করতে থাকছে না। হচ্ছে যদি না। পোর্টিং হয় তো কোন কোন শর্তে পোর্ট হয়? পোর্টিং সব ক্ষেত্রেই হবে, যদি না, হ্যাঁ এখন কিছু কিছু অনলাইনের থেকে যেমন করানো যায় না, সাপোজ আপনি অনলাইনে পলিসি নিয়েছেন, সেখান থেকে করাতে গেলে কিন্তু প্রবলেম হয়। এ বিষয়ে আমি আরেকটা আপনাকে পোর্টের ব্যাপারে আরেকটা ছোট্ট ইনপুট দিই, আপনার দর্শকদের সুবিধা হবে বুঝতে। যে দেখুন, পোর্টেবিলিটি কন্টিনিউশন তো হবেই, বাট আপনার প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস চেক করা হবে। মনে করুন আপনি 5 বছর আগে একটা পলিসি করিয়েছিলেন এক্স কোম্পানিতে, তখন আপনার সুগার ছিল না, প্রেশার ছিল না, কোলেস্টেরল ছিল না, কিচ্ছু ছিল না, বাট কোনো ধরুন গলব্লাডার স্টোন অপারেশন হয়নি বা কিডনিতে স্টোন হয়েছিল, সেটার একটা অপারেশন তখন হয়েছিল না, কিন্তু গত 5 বছরের মধ্যে আপনার এই জিনিসগুলো শরীরে দেখা দিয়েছে, এই উপসর্গগুলো, হাইপার টেনশনের একটু ওষুধ খাওয়া শুরু করেছেন, কি কোলেস্টেরল একটা সামান্য ওষুধ নিচ্ছেন, অথবা
ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবু বলেছেন যে এই ওষুধটা আপনি আপাতত চালু করুন। এই যে প্রেজেন্ট হেলথ স্ট্যাটাস, এটা কিন্তু আপনাকে নতুন কোম্পানিতে পলিসি পোর্ট করার সময় ডিক্লারেশন কিন্তু দিতে হবে। এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু নতুন যে কোম্পানি আপনাকে এক্স কোম্পানি থেকে পোর্ট করে নিয়ে এলো, কন্টিনিউশন বেনিফিট দিল, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে নন ক্লেমের ক্ষেত্রে। ডিসক্লোজার অফ ফ্যাক্টসে পড়ে যাবে না সেগুলো? সেটা নন ডিসক্লোজার অফ ফ্যাক্টের আন্ডারে পড়ে গিয়ে কিন্তু তারা ডিনাইল করতে পারে ক্লেম। যার জন্য আমরা ভীষণভাবে সজাগ থাকি। যখনই প্রচুর মানুষ আসেন আমার কাছে, আমার অফিসে আসেন, যে যারা ঠিকঠাক মতো হয়তো সার্ভিস পাচ্ছেন না, বা যিনি হয়তো হেলথ ইন্স্যুরেন্স তাকে করিয়েছেন তিনি হয়তো ইন্ডাস্ট্রিতে এখন আর নেই, তিনি বেরিয়ে গেছেন, তারা সমস্যায় পড়ে যখন যে কৌশিকবাবু আমি তো এটা করেছিলাম, সেটা তো আমি ঠিকঠাক মতন বা ক্লেম পাননি ঠিক মতন। দেখুন, ক্লেম, এই প্রসঙ্গটা আপনাকে, এই প্রসঙ্গে যখন এলামই, ক্লেম না পাওয়ার বিষয়টা, একটা কথা আমাকে সবসময় বলতে হবে, ক্লেম না পাওয়া বা না দেওয়ার বিষয়টা শুধুমাত্র কিন্তু কোনো কোম্পানিকে যদি আপনি দায়ী করেন সেখানে কিছুটা ভুল হবে। ক্লেম না পাওয়ার জন্য আমরা যারা হেলথ ইন্স্যুরেন্স নিচ্ছি বা আমরা যারা হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি, তাদেরও কিছুটা দায় থেকে যায়। কি দায় থেকে যায়? বিশেষ করে নন ডিসক্লোজার অফ ইয়োর প্রেজেন্ট হেলথ কন্ডিশন, এটাই হচ্ছে মেইন সমস্যা হয়। অনেকেই মনে করেন, ও আমি তো একটা ছোট্ট ডায়াবেটিসের ওষুধ খাই, প্রয়োজন নেই এটা বোধহয় বলার। আমি তো একটা হাইপার টেনশনের ওষুধ খাই, কখনো খাই না, ডাক্তারবাবু বলেছেন তাই খাই, আমার তো কোনো অনেকের তো সমস্যা এই নেই। ভয়টাও কাজ অনেকে করতে বলে পারে। ঘুমের ওষুধ খাচ্ছি, তো শুধু তো ঘুম হয় না, ঘুমের ওষুধটা আমি খাচ্ছি। বলছি এই ভয়টাও তো কাজ করতে পারে যে আমি যদি এই মানে আমি বলছি একজন কাস্টমারের দিক থেকে, যে আমি যদি এটা ডিসক্লোজ করে দিই তাহলে হয়তো আমার ওয়েটিং পিরিয়ড অনেক বেশি পড়বে, বা আমার যে ইয়ারলি যে চার্জ, যে প্রিমিয়াম, সেটা অনেক বেশি পড়বে, বা হয়তো আমাকে নেবে না মেডিক্লেমে, সেটাও তো কাজ করতে পারে মাথায়। হ্যাঁ, কিছু কিছু যেগুলো খুব মাইনর মেডিসিন আপনি নিচ্ছেন বা কেউ নিচ্ছে, সেটাতে যদি আমার ওয়েটিং পিরিয়ড পড়েও, সেটা বেটার না কি আমার একদম ক্লেম না পাওয়ার থেকে। আমি 2 বছর 3 বছর ওয়েট করছি, কিন্তু তারপরে গিয়ে তো আমি ক্লেমটা পাচ্ছি। ওকে। আর এর মধ্যে আর একটা প্রশ্ন হচ্ছে যে যখন মেডিক্লেম শুরু করেছিলাম তখন সুস্থ আছি, এবার মাঝখানে আমার হয়তো হাইপার টেনশন বা ডায়াবেটিস হয়েছে, সেটাও কি সেটাই তো তখন বললাম জানতে আমি। সেটাও জানাতে হবে? অবশ্যই। ওই যে বললাম 5 বছর আগে আমি একটা মেডিক্লেম করেছিলাম, 5 বছর পরে আমার সেই মেডিক্লেমের সাম ইনশিওরটা হতে পারে যে ডিসস্যাটিসফ্যাক্টরি সাম ইনশিওর্ড বা সাস্টেনেবল সাম ইনশিওর্ড নয়, তখন আমার এখন মনে হচ্ছে যে আমার 10 লাখ থাকা উচিত, কিন্তু ওই মেডিক্লেমটা 3 লাখের আছে। বা ওর যে শর্তগুলো ছিল সেই সময় মেডিক্লেম 5 বছর বা 6 বছর আগে মেডিক্লেমের যে প্রোডাক্ট কন্টেন্ট ছিল আর কি, তার থেকে তো অনেক ডেভেলপ হয়েছে এখন। প্রোডাক্টের অনেক ভ্যারিয়েশন এসছে, প্রোডাক্ট অনেক বেশি, আরও বেশি আপনার কাস্টমার ফ্রেন্ডলি হয়েছে। এই কাস্টমার ফ্রেন্ডলি হওয়ার জন্য তার মধ্যে কিছু নতুন নতুন জিনিস কোম্পানিগুলো অ্যাড করেছে। যেমন ধরুন, একটু আগে ও যেটা বলছিল যে সুগার, প্রেশার, থাইরয়েড বা কোলেস্টেরল বা এই জাতীয় মানে 4-5টা ডিজিজ যদি কারো থাকে, বা 2 বা 3টে ডিজিজ যদি কারো থাকে, সেক্ষেত্রে ওয়েটিং পিরিয়ড 2 বছর 3 বছর বা 4 বছর হয়ে যেতে পারে। কিন্তু এখন আমাদের মার্কেটে এখন অনেক প্রোডাক্ট এসছে যারা কিন্তু 30 দিন পর থেকেই এই কাভারেজগুলোকে দেওয়া শুরু করছে। মানে ওটা থাকলেও আপনি কন্টিনিউ করতে পারবেন, শুধু সত্যি কথাটা বলা প্রয়োজন। কন্টিনিউ তো করতে পারবেনই, 30 দিন পর থেকে ওই সংক্রান্ত যাবতীয় সমস্যার কাভারেজও দেওয়া শুরু করবে। ইনকেস কেউ যদি নতুন পলিসি নিচ্ছে, থাইরয়েড, সুগার, প্রেশার এগুলো আছে, তো তখনও 30 ডেজ পর থেকে কভারেজ পাওয়া যায়। হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অ্যাড অন কি কি থাকে? অ্যাড অন যেমন কিছু কিছু ইয়েতে নন মেডিকেল আইটেমসটা কভার থাকে না, যেমন সিরিঞ্জ, গজ, পিপিকে। সেগুলো কি মানে অ্যাড অন করেও তো অনেক সময় প্যাকেজে নেওয়া যায়? হ্যাঁ, ওগুলো অ্যাড অন প্যাকেজেই থাকে। মোস্টলি ইনবিল্ট থাকে না, কিছু 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 ইনবিল্ট থাকে, মোস্টলি ইনবিল্ট থাকে না। সেটার জন্য কিছুটা এক্সট্রা প্রিমিয়াম দিয়ে ওগুলোকে অ্যাড অন করাতে হয়। অ্যাড অন করা যায়, সেটা খুবই সামান্য, সেটা খুবই খুবই, সামান্য। হ্যাঁ, ভীষণই সামান্য। তা আপনি কি একজন অ্যাডভাইজার হিসাবে উইথ অ্যাড অনটা রেকমেন্ড করেন না উইদাউট অ্যাড অনটা রেকমেন্ড? একদম উইথ অ্যাড অন আমরা রেকমেন্ড করি, কিন্তু আচ্ছা। তার কারণটা হচ্ছে, এটা আমি বলি আপনাকে। দেখুন,
আজকাল যখন কেউ একটা মানুষ অসুস্থ হচ্ছেন, ইন হসপিটাল যে নন মেডিকেল আইটেমগুলো ইউজ হচ্ছে হুম সেটাকেও কিন্তু আমরা ফিজিক্যালি কিন্তু সেটাকে আমরা কেউ ভেরিফাই করতে পারছি না। হসপিটালরা তাদের প্রয়োজন, অবশ্যই পেশেন্টের প্রয়োজন অনুযায়ী এবং কিছু ক্ষেত্রে ইচ্ছা মতো বা কিছু ক্ষেত্রে হয়তো ইচ্ছা মতোই তারা নিজেদের মতন করে সেই বিলগুলো বানাচ্ছে, ইউজ করছে কি করছে না সেটা গ্যারেন্টি দেওয়া সম্ভব গ্যারান্টি না দেওয়া সম্ভব না সম্ভব না। বাইরের কারোর পক্ষে, বা হসপিটালও সেই ডিসক্লোজার আপনাকে দেবে না। সে একটা গজের আপনার বান্ডিল ইউজ করেছিল, না দুটো পিপিই কিট ইউজ করেছিল, কি আপনার টয়লেটারিজ কী কী দিয়েছিল, এটা তো সম্ভব না কারোর পক্ষে জানা। তো আজকাল আমাদের নতুন প্রোডাক্ট যেগুলো এসছে তাতে কিন্তু এই জিনিসগুলো অলমোস্ট সবটাই কভারেজের আওতায় নিয়ে আসতে পারছি আমরা। এবং আমরা আমার ক্লায়েন্টকে সবসময় বলি এই কভারেজটা নিয়েই যেন মেডিক্লেমটা করা হয়, এবং সেটা ভীষণই মাইনর একটা অ্যামাউন্ট। ধরুন যদি 10 লাখ টাকার কারোর সাম ইনশিওর্ড হয়, আমি 10 লাখ বলেই বলছি বুঝতে সুবিধা হওয়ার জন্য, তার যা টোটাল প্রিমিয়াম আসছে, আমি যদি ওটাকে নন মেডিকেল আইটেমটাকে আমি বাদ দিয়ে দিই, হয়তো 700-800 টাকা বছরে কম হবে। মাত্র 700-800 টাকা বা 1000 টাকায় আমি যদি ধরে নিই, আপনি দিয়ে যদি আপনি পুরোটা কভারেজের আওতায় চলে আসতে পারেন, কারণ একটা যে কোনো ক্লেমের 10-15% কিন্তু নন মেডিকেল আইটেমের জন্য আপনাকে আলাদা করে দিতে হয়। আর সেটা অনেকটা ডিপেন্ড করে আপনি কোন রুমে আছেন। হ্যাঁ, এটা একটা বিশাল বড় ইস্যু হ্যাঁ, যে এখানে আমি একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম যে এই যে সাম ইনসিওর যে অ্যামাউন্টটা থাকে সেটার সাথে তো বহু মেডিক্লেম কোম্পানির এরম থাকে যে তার 10% অবধি Room যে rent-এর রুম জন্য রেন্টের জন্য capping অ্যালট। আছে, হ্যাঁ, হ্যাঁ। তো মোটামুটি এখনকার যা জগৎ রয়েছে মধ্যবিত্তদের জন্য কত টাকা সাম অ্যাসিওরের মেডিক্লেম রেকমেন্ডেড? 10 lakhs থেকেই আমরা সাজেস্ট করছি, বিকজ এখন অ্যাভারেজ বিল ভ্যালুই 2.5-3 লাখ টাকা হয়ে গেছে। সেটা মিনিমাম কিছু আপনি জ্বর সর্দি কাশি হলো 3-4 দিন হসপিটালে রেখে দেবে, 2.5-3 লাখ টাকা বিল হবেই। কিন্তু এটাই যদি কিছু মেজর হয় তো বেসিক আমাদের 10 lakhsটা একটা কভারেজ একটা দিতে পারে, sustainable coverage। সাস্টেনেবল কভারেজ। আর সেটার উপরে আমরা এই যে নন মেডিকেল আইটেমসগুলো নিয়ে কথা হচ্ছে, এবার আমরা কোন রুমে থাকছি সেটার ওপরেও কিন্তু নন মেডিকেল আইটেমসটা ডিপেন্ড করে, তার কতটা বিল আসছে। ডরমেটরির জন্য category একটা, room-এ থাকছি। সিঙ্গেল প্রাইভেটের জন্য আলাদা। ইন জেনারেল কি এটা হয় যে যদি আমি আমার ক্যাটাগরির ওপরের রুমে থাকি সেক্ষেত্রে ওই রেশিওতে আমার যে বাকি যে মেডিকেল এক্সপেন্স আছে ওইগুলো- সেটাও মাইনাস করে দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, ওগুলো বাড়ে। ওগুলো বাড়ে? ওগুলো বাড়তে থাকে। ধরুন আপনি 5,000 টাকার রুম রেন্টে থাকলে নন মেডিকেল আইটেমের যে প্রাইসগুলো আসবে, আপনি 10,000-এর রুমে থাকলে প্রপোর্শনেটলি সেই প্রাইসটাও বাড়তে থাকে। তখন ওই ক্লেমটা তো পাওয়া যায় না, তখন হ্যাঁ, তো হ্যাঁ, পাওয়া অসুবিধা যায়, হয়। অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, ওটা যদি এনাফ সামেশন আমাদের কাছে থাকে তাও আপনার কাছে- তবেই পাওয়া যাবে। অ্যাডিকুয়েট, এই জন্যই আমরা বলি ক্লায়েন্টদের যে একটা অ্যাডিকুয়েট সাম ইনশিওর নিয়ে রাখা উচিত। অনেকেই বলে 5 লাখের বেশি দরকার হয় কৌশিকবাবু। না, দেখুন, আজকের ডেটে দরকার হয়, ভগবান করুন আপনার কোনোদিন প্রয়োজন না হোক, একদমই তাই। আমরা প্রত্যেকেই চাই যে আপনার কোনোদিন মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা না হোক আপনার জীবনে বা আপনার পরিবারের কারোর। কিন্তু এভাবে তো আমরা ভাবতে পারি ঠিকই, কিন্তু বাস্তবটা তো অন্য কথা বলে। যখন সত্যি সত্যি প্রয়োজন হয় তখন তাকে 5 বা 10 লাখে বেঁধে রাখাটা কিন্তু আমার আপনার কারোর পক্ষে সম্ভব নয়। কোথায় হবে? কারণ আজকে আমরা দেখি একটা, এই প্রসঙ্গে আমি আরেকটু আপনাকে বলি, সেটা হচ্ছে যে ধরুন আজকে এক দিনে আমাদের ভারতবর্ষে কিন্তু ক্যান্সার আক্রান্তের সংখ্যা বা কিডনিজনিত রোগের সংখ্যা বা হার্ট রিলেটেড বা ব্রেন রিলেটেড রোগের সংখ্যাটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়ছে। রিপোর্টগুলো খেয়াল করলেই আমাদের কাছে রিপোর্টগুলো আসে প্রতিনিয়ত, আমরা দেখছি সংখ্যাটা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে একজন ক্যান্সার পেশেন্ট, এবং আমার ক্লায়েন্টদের মধ্যেও বহু মানুষকে আমি দেখেছি যে তাদের তো রেকারিং ট্রিটমেন্টের প্রয়োজন হয়। ধরুন 1 বছরের মধ্যে সে প্রথম হসপিটালাইজড হলো, তারপরে আরও কিছু কেমো, রেডিয়েশন, এই জাতীয় সমস্যাগুলো, মানে এই জাতীয় ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট প্রোটোকল তৈরি হয়। সেই অনুযায়ী ডাক্তারবাবুরা সেই পেশেন্টগুলোকে ট্রিট করতে শুরু করেন। তখন কিন্তু বারবার তাকে হসপিটালাইজড হতে হয়। তখন কিন্তু শুধুমাত্র 5 লাখ বা 10 লাখের সাম ইনশিওরটা তার কাছে যথেষ্ট Not মনে enough. নাও হতে পারে। একদমই নট এনাফ।
যার জন্য আমরা এমন পলিসি এখন ক্লায়েন্টদের আমরা সাজেস্ট করি বা আমরা তাদের অ্যাডভাইস করি যেখানে আনলিমিটেড অটো রিচার্জ বেনিফিট ইনক্লুড করা থাকে। মানে ধরুন আপনি একটা 10 লাখের পলিসি নিলেন, কোনো একটা সার্টেন পলিসি ইয়ারে কোনো একটা মানুষের 20 বা 25 লাখ বা 30 লাখের প্রয়োজনীয়তাও হতে পারে। হুম, তখন ওই মানে রিস্টোরেশন বারবার হসপিটালে যেতে আসতে হচ্ছে। তখন ওই রিস্টোরেশন বেনিফিটটা তখন কাজে সেই লাগে। রেস্টোরেশন বেনিফিটটা কিন্তু ভীষণভাবে কাজে আসে, এই অটোমেটিক রিচার্জ বেনিফিট যেটা অটো রেজিস্ট্রেশন। Auto আমি এখানে registration। একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে, যেটা বলতে গিয়ে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে যে অনেকের এই ধারণাটাও আছে যে আমি মেডিক্লেমটা কম টাকার করব, তার সাথে কোনো ইন্স্যুরেন্স পলিসির সাথে ক্রিটিক্যাল ইলনেস যে পলিসিগুলো হয় বা হার্ট লাংয়ের জন্য আলাদা করে এখন বিভিন্ন পলিসি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির এসছে, সেইগুলো বা হার্ট অ্যান্ড ক্যান্সার এসছে, সেইগুলোর জন্য ডিফারেন্ট একটা ইন্স্যুরেন্স করে রাখবো। এই প্ল্যানটা কতটা ঠিক কতটা ভুল? এখন এই মুহূর্তে যে নতুন ইন্স্যুরেন্স প্ল্যানগুলো, হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলো আসছে না, এই প্ল্যানগুলোতে সমস্ত কিছুটাই কিন্তু ইনক্লুড করা থাকে। আলাদা করে কিন্তু আপনাকে ক্যান্সারের জন্য আলাদা পলিসি, কিডনি ডিজিজের জন্য আলাদা পলিসি, ব্রেন বা হার্ট রিলেটেড কোনো ইস্যুর জন্য আলাদা পলিসি নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনার কাছে যদি একটা অ্যাডিকুয়েট হেলথ ইন্স্যুরেন্স কভারেজ থাকে তাহলে কিন্তু সবটাই কিন্তু তার মধ্যে চলে আসে। একটু আগে যেটা বললাম আমি আপনাকে, যে আনলিমিটেড অটো রেস্টোরেশনের যে বেনিফিটটা থাকে সেটা কিন্তু ইকুয়ালি সবার উপরেই কিন্তু কাজ করে। ধরুন একটা মানুষ, আমি আপনাকে বলি, একটা মানুষ একটা পলিসি নিলেন, পলিসি নেওয়ার 2 মাস পরে তার করোনা হলো, হুম হসপিটালাইজড হলেন, চিকিৎসা করে তিনি চলে এলেন, সেখানে ধরুন 5 লাখ বিল হলো। বাড়ি আসার পর কিছুদিন পরে তার পরিবারের অন্য কারোর ডেঙ্গু হলো, হসপিটালাইজড হলেন, চিকিৎসা করলেন, সেখানেও 5 লাখ বিল হলো, চলে এলেন। সেই বছরই, সেই পলিসি ইয়ারের মধ্যেই সেই পরিবারের অন্য কারোর অন্য কোনো সমস্যা হলো, সেখানে 10 লাখ প্রয়োজন হলো, তিনি ট্রিটমেন্ট করলেন, বেরিয়ে এলেন। এই যে বিষয়টা, এটা কিন্তু আগে ছিল না। এই আনলিমিটেড অটো রেস্টোরেশনটা খুব বেশি দিনের কনসেপ্ট নয়। যারা পুরনো দিনের পলিসি নিয়ে একদমই নয়, হ্যাঁ। এখনো যারা পুরনো দিনের পলিসিগুলো নিয়ে বসে আছেন, তাদের জন্য কিন্তু আপনার এই ইনফরমেশনটা খুব কাজে দেবে যে পলিসির নতুন যে পলিসি স্ট্রাকচার এসছে হেলথ ইন্স্যুরেন্সে, সেগুলো কিন্তু অনেক ওয়াইড কভারেজ দিচ্ছে। না, এইখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করছি যেহেতু পুরোনো দিনের কথা হলো, যে ধরুন যার পুরোনো দিনের পলিসি আছে, ধরুন আমি এখানে একদমই রিকমেন্ড করছি না, বাট আমি একটা জাস্ট উদাহরণের জন্য তুলছি, যে ধরুন আমি একটা কেয়ার ইন্স্যুরেন্সে পুরোনো দিনে পলিসি করেছি, যে পলিসিতে আমার এই আনলিমিটেড অটো রেস্টোরেশন বা এগুলো ছিল না। একটা তো হয় পোর্ট, আমি একটা কোম্পানি ছেড়ে আর একটা কোম্পানিতে চলে গেছি, আর এটা কি সম্ভব যে আমি ওই কোম্পানিতেই অন্য একটা স্কিমে ছিলাম, 5 বছর বাদে সেখান থেকে চেঞ্জ করে অন্য একটা স্কিমের পলিসিতে আসছি? একদম সম্ভব। সেটা কি তখন পোর্ট হিসাবে ট্রিট করা হয়, বা পলিসি চেঞ্জটা একই কোম্পানির মধ্যে কিভাবে তখন হয়? দেখুন, এটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশন। আমরা আমাদের ভাষায় এটাকে মাইগ্রেশন অফ পলিসি বলি। হুম ধরুন আপনি এমন একটা পলিসিতে ছিলেন 5 বছর আগে, হয়তো যে কোনো একটা এক্স কোম্পানিতে, আপনি সেই কোম্পানিরই আরও ভালো প্রোডাক্ট এসছে, হুম তো একটা সাধারণ মানুষ হিসাবে চাইতেই পারে যে ভাই আমি তো ওই প্রোডাক্টটাতে ছিলাম, আমি তো দেখছি এই প্রোডাক্টটার, বা আমি ধরুন তাকে অ্যাডভাইস করলাম আমার ক্লায়েন্টদের যে দেখুন এই প্রোডাক্টে আপনি ছিলেন, এই প্রোডাক্টের এই বেনিফিট ছিল, আপনি যদি এই প্রোডাক্টে আসতে চান আপনার বেনিফিটগুলো এভাবে এনহ্যান্স হতে থাকবে, হুম বা আপনি এই বেনিফিটগুলো নতুন করে পেতে থাকবেন। হুম তখন তাকে আমরা ইজিলি সেখানে আনতে পারি, প্রোভাইডেড তার কোনো মেজর অপারেশন বা মেজর ইলনেস না থাকে। হুম যদি সেটা হয়ে গিয়ে থাকে, আনাটা একটু কষ্টকর। আর sure. আরেকটা কোয়েশ্চেন থাকে, যারা ওই অ্যাবাভ 60 20% কোপেমেন্ট থাকে আগের আচ্ছা, পলিসিগুলোতে। আগের পলিসিগুলোতে। আচ্ছা, এখানে আরেকটাও প্রশ্ন আসছে যে অবশ্য আমাদের আলোচনা হলো যে অ্যাবভ 60-তে এখন অনেকেই বিভিন্ন মানে যারা বয়স্ক মানুষ তাদের মেডিক্লেমে আসা উচিত। আমি এটাও জিজ্ঞেস করছি যে বয়স্ক মানুষের ক্ষেত্রে যদি কিছু কিছু রোগ থাকে, সেটা নিয়ে কি আসা সম্ভব? মানে ডায়াবেটিস হোক বা কারোর হয়তো স্টেন বসেছে, সেগুলো নিয়ে কি এখন মেডিক্লেম শুরু সম্ভব?
হ্যাঁ পসিবল, কিন্তু স্টেন্ট হয়ে গেছে, ডায়াবেটিসের উপরে ডিপেন্ড করে সে ইনসুলিন নেয় কিনা। ওকে, ইনসুলিন নিলে হবে না? না, সেটাও হবে, কিন্তু বয়স্কদের যদি কোনো প্রবলেম থাকে সেটা 80-20 কোপেমেন্টে চলে আসে, মানে 80% কোম্পানি দেবে, 20% ক্লায়েন্টকে দিতে হবে। 80-20 যে রেশিওটার কথা ও বলছে সেটা হচ্ছে যে মেজর ইলনেসের ক্ষেত্রে, সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েডের জন্য নয়। ধরুন কারো একটা স্টেন্ট বসে গেছে অলরেডি, অথবা তার তিনি ইনসুলিন নিচ্ছেন, সেক্ষেত্রে তার রোগের যে ইন্টেন্সিটি যেটা, সেটাকে আন্ডাররাইটার বিচার করবেন, যে ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডাররাইটার আছেন, যাকে আমরা প্রপোজালটা দিচ্ছি আর কি, তিনি ডিসাইড করবেন যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে আমরা কোন প্ল্যানে আমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারি। সেক্ষেত্রে এমনও দেখা গেছে যে হয়তো তার সুগার, প্রেশার, থাইরয়েড আছে, তাকে কিন্তু উইদাউট কোপেমেন্টে কিন্তু কোম্পানি অ্যাকসেপ্ট করেছে। এবার ধরুন যেটাও বলল, ক্রনিক যদি কিছু না থাকে তাকে কিন্তু আমরা নর্মাল পলিসিতে ইনক্লুড করতে পারি, তার বয়স যাই হোক না কেন। আমি দেখেছি 76 বছর বয়সের মানুষেরও কিন্তু আমি হেলথ ইন্স্যুরেন্স করেছি, যার কিন্তু শুধুই সামান্য একটা হাইপার টেনশন বা প্রেশারের ওষুধ তিনি খান, আর কিচ্ছু খান না। সেখানে তাকে কিন্তু 60 অ্যাবাভ কোপেমেন্টটাও থাকে না। অনেক কোম্পানিতে থাকে না কি 60 অ্যাবাভ হয়ে গেলে 80-20 কোপেমেন্টটা থাকবে, সেটা থাকে না। অর্থাৎ সঠিকভাবে প্ল্যান করলে এখনো হেলথ ইন্স্যুরেন্সের সেটাই আসার বলছি। অপশন প্রচুর। প্রচুর। সেটা আপনার অ্যাডভাইজারই আপনাকে সবচেয়ে ভালো ইচ্ছা থাকলে উপায় হয়, শুধু ইচ্ছা থাকতে হবে আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করব। করব। আমি এবার হেলথ ইন্স্যুরেন্স থেকে বেরোচ্ছি, সেটা হচ্ছে আর একটা খুব মানে বহু চর্চিত, মানে বলিউড ফিল্মের পর যদি এখন ভারতবর্ষের মার্কেটে খুব বেশি হিট কিছু হয়ে থাকে, দ্যাট ইজ আ মিউচুয়াল মিউচুয়াল ফান্ড। ফান্ড চর্চিত, সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে সর্বত্র। আপনি ফার্স্টে আমাকে বলুন যে এই মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্ট, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে ক্লায়েন্টরা কতটা এটার মাধ্যমে অ্যাসেট ক্রিয়েট করতে পেরেছেন, আর 2 নম্বর কথা, ডিসিপ্লিন ওয়েতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য এসআইপি ছাড়াও আর কি কি অপশন মার্কেটে অ্যাভেলেবেল আছে? সম্পদ সৃষ্টির অনেক পথ আছে, হুম তার অন্যতম পথ হচ্ছে মিউচুয়াল ফান্ড। হুম দিস ইজ নট দ্য অনলি ওয়ে অফ ক্রিয়েটিং ওয়েলথ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জেনারেলি 2টো পথ। এক হচ্ছে আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে আপনি দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে সেটা মিউচুয়াল ফান্ডে যাচ্ছে। আরেকটা হতে পারে আপনি লামসাম কিছু টাকা আপনার কোনো সূত্রে আপনার কাছে এসছে, বা আপনি অনেক দিন ধরে সেটাকে জমিয়েছেন যে কোনোভাবে, সেটা ব্যাংক এফডির মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনি জমিয়েছেন, এবার আপনি চাইছেন ওটাকে আপনি আরেকটু ভালোভাবে ইনভেস্টমেন্ট করতে। এই 2টো রাস্তা জেনারেলি, বা আপনি আগে ব্যাংকে জমাতেন, এখন শুনেছেন এখন মিউচুয়াল ফান্ড মিউচুয়াল আছে, ফান্ডে ভালো রিটার্ন হয় বা ভালো রিটার্ন আপনি এবার দিচ্ছে, আসতে চান। আপনি এবার এখানে আসতে চান। এই 2 ক্ষেত্রে কিন্তু আমরা ক্লায়েন্টের আগে আমরা রিস্ক অ্যাপিটাইট ক্যালকুলেশন করি। ওকে। এবার আপনি বলবেন রিস্ক অ্যাপিটাইট কি ভাই? রিস্ক অ্যাপিটাইট হচ্ছে, দেখুন আমি যে একটু আগে প্রথমে আমরা কথা বলার শুরুতেই বলেছিলাম না যে প্রতিটা মানুষ কিন্তু তার চিন্তা ভাবনায় চরিত্রগতভাবে আলাদা। তাহলে প্রতিটা মানুষের রিস্ক অ্যাপিটাইটও কিন্তু আলাদা। তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা, তার ইনভেস্টমেন্টটাকে তিনি কোথায় দেখতে চাইছেন আজ থেকে 10 বছর পরে, বা কতদিন তিনি এই ইনভেস্টমেন্টটাকে রিটেইন করতে চাইছেন, মানে ধরে রাখতে চাইছেন, এই অনেকগুলো ফ্যাক্টরের উপরে আপনার এই ওয়েলথ ক্রিয়েশনটা কতটা হবে, কত দিন ধরে হবে, সেটা কিন্তু নির্ভর করে। প্রথমে আমি একটা যে অনেকে এসে আমাদের জিজ্ঞেস করেন, আমার অফিসে আসেন বা এসে জিজ্ঞেস করেন, শুভ আমার এই টাকাটা কতদিনে ডবল হবে? একদম শুরুর প্রশ্নই এটা। শুরুর প্রশ্নটাই এটা, একদম খুব কমন কোশ্চেন এটা। আমি তাদের বলি, দেখুন কত দিনে ডবল হবে এমনটা ওভাবে বলা যায় না, তবে আপনার ইনভেস্টমেন্টের হরাইজন বা আপনি কতদিন ধরে আপনি সেটা ইনভেস্ট করছেন আর কত তাড়াতাড়ি শুরু করছেন, তার উপরে নির্ভর করে আপনি কতটা সম্পদ আপনি একটা সার্টেন টাইমের মধ্যে আপনি সৃষ্টি করতে পারবেন বা আপনার হাতে আসতে পারে। যেমন ধরুন একটি সদ্য চাকরি পাওয়া যুবক বা যুবতী
তিনি মাসে 5,000 টাকা এসআইপি করে 40 বছর বয়সে যেখানে পৌঁছতে পারবেন, মানে 15 বছরে যেখানে পৌঁছতে পারবেন, 35 বছরে একটা মানুষ 15,000 টাকার এসআইপি করেও সেখানে পৌঁছতে পারবেন না। ফ্যাক্ট। তার মানেটা কি দাঁড়ালো? মানেটা এটাই দাঁড়ালো যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে শুধু টাকা দিলেই যে আপনি টাকার রিটার্নকে এনহ্যান্স করাতে পারবেন বা সেখান থেকে রিটার্ন জেনারেট করাতে পারবেন, এমন সিওরিটি কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না। সিওরিটি একটাই, সময় দিন এবং ডিসিপ্লিনড ওয়েতে সেভিংস করুন। হুম। এই সিওরিটি যদি আপনি দিতে পারেন, আপনাকে আমি ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারবোই, এই গ্যারান্টি আমি আপনাকে দিই। এই সিকিউরিটিটা আপনার। এবার আমি এখানে জিজ্ঞেস করছি, আপনার সাথে কথা হচ্ছিল যে এসআইপি ছাড়া, এসআইপির তো একটা ডিসিপ্লিন আছে যে আমি মাসে মাসে এত তারিখে এতটা করে জমা দেবো। এবার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এসআইপিটা যারা চাকরিজীবী তাদের জন্য খুব ইজি। তার কারণ হচ্ছে যে আমার মাসের একটা নির্দিষ্ট সময় আমি মাইনেটা পাই, তার 3-4 দিন বাদে আমি আমার এসআইপি টাকাটা দিয়ে দিই, রাইট? ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের টাকা আসার একটা মোটামুটি মান্থলি একটা হয়তো হিসাব আছে, কিন্তু দিনের দৈনিক হিসাবটা নেই, তাদের জন্য আর কি কি অপশন খোলা আছে? আমরা আমাদের চারপাশে যে ধরনের ব্যবসায়ীদের দেখি, তাদের মধ্যে বেশ কিছু ব্যবসায়ী আছেন যারা সিজনাল বিজনেস করেন। যেমন ধরুন জামা কাপড়ের ব্যবসা যারা করেন, একদম। পুজোর সময় এবং বৈশাখ মাস, হুম। নতুন বছর, বাঙালির নতুন বছর, বা ফুডের ক্ষেত্রে যারা আছে, বা ফুডের ক্ষেত্রে যারা, ধরুন বহু মানুষ আমার কাছে আসেন যারা ধরুন পুজোর সিজনটা যখন শেষ হচ্ছে, তাদের কাছে একটা কিছু এক্সেস অ্যামাউন্ট তাদের হাতে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে যাচ্ছে। তারা আমাকে বলছেন, কৌশিকবাবু এটাকে আমি কি করে, আপনি আপনার মতন করে এটাকে কিভাবে ইনভেস্ট করলে আপনি একটু ভালো রিটার্ন পেতে পারি। তাদের ক্ষেত্রে তখন আমি কি করি, আমি বলি আপনি কতটা কন্ট্রিবিউট করতে পারবেন এই মুহূর্তে। তিনি হয়তো একটা টাকার অঙ্ক বললেন, তো সেই টাকাটাকে আমি তার কাছ থেকে নিয়ে আমাদের কিছু ডেট ওরিয়েন্টেড ফান্ড আছেন যেখানে রিস্ক একেবারেই নেই বললে চলে, সেই ধরনের কোনো ফান্ডে আমরা সেই টাকাটাকে পার্ক করে তাকে, ওই যে তিনি বলেছেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, কিন্তু মাসে মাসে তো আপনাকে আমি টাকা দিতে পারবো কিনা সেই গ্যারান্টি দিতে পারছি না, আপনি এটার মধ্যেই আমাকে কিছু একটা ব্যবস্থা করে দিন যে এই টাকাটাই যেন মিউচুয়াল ফান্ডে। এবার কি হয়, ধরুন ওই যে টাকাটা আমরা নিলাম, টাকাটা যদি একবারে আমি মিউচুয়াল ফান্ডে দিয়ে দিই, কোনো একটা ফান্ডে যদি আমি ইকুইটি ওরিয়েন্টেড ফান্ডে দিই, তখন সেই মানুষটার ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে সেটা অসামঞ্জস্যপূর্ণ হলেও হতে পারে। তিনি হয়তো ততটা ঝুঁকি নিতে চাইছেন না। আবার কেউ আছেন, হ্যাঁ আপনি দিয়ে দিন, 10 বছরে কিছু একটা হবে তো, আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই হবে, তাহলে আপনি দিয়ে দিন। কিন্তু সব মানুষের মানসিকতা তো এইভাবে থাকে না। ওই যে প্রথমেই বললাম, রিস্ক অ্যাপিটাইট জাজ করা। তো তার সাথে কথা বলে আমি বুঝি যে এই মানুষটা কতটা রিস্ক নিতে পারেন, কতটা তার পক্ষে নেওয়া সম্ভব, তার অন্যান্য কোনো ক্ষেত্রকে কোনোরকমভাবে হ্যাম্পার না করে। তখন সেই জিনিসগুলো আমরা সেভাবে বুঝে তাকে তখন ডেলি এসটিপি অথবা উইকলি এসটিপি অথবা মান্থলি এসটিপি অথবা ফোর্টনাইটলি এসটিপি এই এসআইপির মতো, হ্যাঁ এসআইপির মতো করে আপনি এটা আগে বোঝান। আমি সেই টেস্টটাই দিতে চাই, হ্যাঁ, যে টেস্টটা উনি এসআইপি করলে পেতেন, রাইট? একদম আমি তাই। যে প্রশ্নটায় আসছি সেটা হচ্ছে যে আপনি এটা বোঝান যে এসআইপির তো একটা ভয়ঙ্কর পিয়ার হয়ে গেছে চারিদিকে, সবাই জানে এসআইপি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসটিপিটা কি এবং কিভাবে এটা কাজ করে? স্ট্রিপ হচ্ছে, এটাকে আমরা স্ট্রিপ বলি, STRIP, সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি? ওই যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে কিছু মানুষ আছেন যারা এসআইপির মাধ্যমে প্রতি মাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, বেসিক্যালি স্যালারিড সেক্টর এবং যারা ধরুন হাই এন্ড ইনকাম গ্রুপ যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে এটা খুব একটা অসুবিধাজনক হয় না। কিন্তু যাদের রোজগারটা অনিয়মিত, এই মাসে ধরুন একটা নির্দিষ্ট পরিমাণে রোজগার করলেন, কিন্তু পরের মাসে কত করবেন সেটা তিনি নিজেও জানেন না, তার বেশিও হতে পারে কম হতে পারে। সেক্ষেত্রে তারা কি করেন, যে এসআইপি মোডে আসতে চান না বেসিক্যালি, কারণ তার অন্যান্য ইনভেস্টমেন্ট, মানে অন্যান্য কিছু অব্লিগেশনস তো থাকে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস, তার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থাকতে পারে, তার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থাকতে পারে, সেগুলো তাকে তো আগে তার জোগাড়টা তাকে করতেই হয়। তার জন্য তারা বলেন হঠাৎ কিছু টাকা পেলেন বা তার যে ব্যবসার মরশুম, যে মরশুমে তার সবচেয়ে বেশি ব্যবসাটা হয়, সেটা হওয়ার পরে তার
থেকে যাওয়া কিছু টাকা হাতে, সেই টাকাগুলো নিয়ে তারা আমার কাছে আসেন এবং সেই টাকাগুলোকে আমরা সেইভাবে আমরা গুছিয়ে এমনভাবে তাকে সেই মিউচুয়াল ফান্ডের এসআইপির টেস্টটাই দেওয়ার চেষ্টা করি যে টেস্ট উনি এসআইপি করলে পেতেন। কিন্তু উনি কিন্তু এসআইপি করলেন না, উনি কিন্তু আমাকে দিলেন অ্যাট এ টাইম একটা টাকা, যেই টাকাটাকে আপনি মিউচুয়াল ফান্ডে লাগান। ওই টাকাটা ফার্স্টে আপনি ডেপ্ট ফান্ডে ডেট ফান্ডে ওটাকে আমি পার্ক করলাম, করে তার রিস্ক ক্যাপিটাইট অনুযায়ী তিনি কতদিনের মধ্যে সেই টাকাটাকে, ধরুন মার্কেট খুব ভোলাটাইল এই মুহূর্তে, আপনি দেখতেই পাচ্ছেন জিওপলিটিক্যাল কারণে মার্কেটের আজ 500 পয়েন্ট উপরে উঠছে, তো পরের দিন 900 পয়েন্ট নিচে নেমে যাচ্ছে। তো এই সময় যদি একটা মানুষকে আমি, যার রিস্ক ক্যাপিটাইট কম, যার রিস্ক ক্যাপিটাইট বেশি আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু যিনি খুব ঝুঁকি নিতে প্রস্তুত নন, তাকে যদি আমি পুরো টাকাটা নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দিই, তার পক্ষে সেটা হজম করাটা একটু কষ্টকর হলেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করি, সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যান। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই, টু মিটিগেট দ্য রিস্ক অফ দ্যাট ভেরি পার্সনস পোর্টফোলিও, আমরা কিন্তু এই কাজটা করি। তার পোর্টফোলিওর রিস্কটাকে একদম যতটা কমিয়ে আনা যায়, এর মাধ্যমে কিন্তু সেটা করা সম্ভব। তা এইটা তাহলে আর একটা ডিফারেন্ট ওয়ে হলো, মানে আমি হয়তো প্রতিদিন বা প্রতি সপ্তাহে টাকাটা রাখছি। প্রতি সপ্তাহে টাকাটা রাখছেন না, প্রতি সপ্তাহে টাকাটা আপনার Debt- ওই পার্কিং debt to মানি থেকে, equity যাচ্ছে। হ্যাঁ, Debt to পার্কিং equity মানি যাচ্ছে। থেকে ওখান থেকে আপনি ওখানে ইনফিউজ আচ্ছা, করছেন টাকাটাকে। এইটা একটা কথা বলুন যে আপনারা মানে মানে এরকমও তো নিশ্চয়ই কাস্টমার আসে যে যারা মিউচুয়াল ফান্ড নিজেরা সিলেক্ট করে দেন, নাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিজেরাই সিলেক্ট করেন? যারা আমার কাছে আসেন তারা কখনো কখনো আমাকে বলেন যে কৌশিকবাবু, আমি ওই ফান্ডটা দেখছিলাম ভালো রিটার্ন দিচ্ছে, দেখুন যদি ওটা কিছু করা যায়। আমরা দেখুন, আপনার নিশ্চয়ই একটা পছন্দ থাকতেই পারে, সেটা নিয়ে আপত্তি থাকার কথা নয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের কোনো ফান্ডের পাস্ট রিটার্ন ফিউচার কিন্তু ফিউচার রিটার্নের গ্যারান্টি দেয় না। আপনি বললেন তাহলে আমরা ফান্ড বাঁচবো কী করে? ফান্ড বাঁচতে গেলে আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন, যার কাছে প্রতিনিয়ত নির্দিষ্ট ফান্ডগুলো সম্পর্কে ইনফরমেশান আসতে থাকে, সেই ফান্ডের ফান্ড ম্যানেজার কী চাইছেন, তিনি কি করতে চাইছেন আগামী দিনে, তার ফান্ডের তার ভিউজগুলো কি, সেই ইনফরমেশনটা কিন্তু একজন অ্যাডভাইজারের কাছেই আসা সম্ভব, ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাছে যাওয়া সম্ভব নয়। বা যিনি সারা বছর এটা নিয়ে চর্চা করছেন, অ্যাডভাইজারের এটা কাজের মধ্যে পড়ে। একদম তাই। আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের, আমার মনে হয় দর্শকদের মনেও থাকবে। কৌশিকবাবু, আপনি একটা কথা বলুন যে ওয়াই অ্যাজ অ্যান ইনভেস্টর আমি যে কোনো অ্যাপের মাধ্যমে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনার কাছে রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, ইভেন এটা জানার পরে যে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে আমি সামান্য হলেও বেশি রিটার্ন পেতে পারি, সেটা খুবই সামান্য, হয়তো 0.5 to 1%। ভীষণ প্রাসঙ্গিক এই প্রশ্নটা। দেখুন, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মেকিং ইজ এ ভেরি স্পেশালাইজড জব। আজকের দিনে আপনি হয়তো, জানি না আপনার এই অভিজ্ঞতা হয়েছে কি না, আমি বহু মানুষকে দেখেছি কোনো শারীরিক অসুবিধা হলে তিনি ইউটিউব ঘাঁটছেন, তিনি ChatGPT ঘাঁটছেন। সেটা কতটা ঠিক ভুল আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু অঘটন তো ঘটতেই পারে। আপনি যে সিমটমটা ওপরে দেখছেন, একজন ডাক্তারবাবুই কিন্তু আপনার সেই সিমটমটাকে অন্যরকমভাবে দেখার চোখ তার তৈরি আছে, তাই জন্য তিনি ডাক্তার হয়েছেন বা এতদিনের প্র্যাকটিসে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। ঠিক তেমনি করে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মেকিংয়ের ক্ষেত্রে আপনার রিস্ক অ্যাপিটাইট, আপনার সামাজিক অবস্থান, আপনার পারিবারিক গঠন, আপনার পড়াশুনো, আপনার এবিলিটি অফ রিটেনশন অফ ইনভেস্টমেন্ট, এই পুরো জাজমেন্টটা কিন্তু আপনার একার পক্ষে সম্ভব না করা। এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। জেনারেলি কি হয়, আমরা ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্টমেন্ট করি, কারো দ্বারা ইনফ্লুয়েসড হই, বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, পাড়া
প্রতিবেশী হতে পারে, ভাই বোন হতে পারে, যে আমি ওখানে করেছি তুমি এখানে করো। নো, প্রতিটা মানুষ যেমন ইন্ডিভিজুয়ালি আলাদা হন, তার নিডগুলো আলাদা হবে, তার ইচ্ছেগুলো আলাদা হবে, তার স্বপ্ন আলাদা হবে, তার জীবনটাও আলাদা হবে। সুতরাং তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাও আলাদা হবে। কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অ্যাপ, ইউটিউব ঘেটে যেখানে দেখুন, আপনি আপনার স্বপ্নগুলোকে তো অ্যাপকে জানাতে পারছেন না। আপনি লিখতে পাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো 5 বছর পর। ও বললো ঠিক আছে তুমি এটার মধ্যে ইনভেস্ট করে দাও। কিন্তু আপনি কি গাড়ি কিনবেন, আপনি কোন সেগমেন্টের গাড়ি কিনবেন সেটা কিন্তু আপনি বলছেন না। কেউ বা ও হয়তো এটাও বলতে পারবে না যে আরে আপনি এরম ভাবে ইনভেস্ট না করে ওরম ভাবে করুন, ওরমভাবে তাহলে করুন। সেডানের বদলে এসইউভি কিনে নিতে পারবেন। যেটা হয় আর কি। না, কোথাও গিয়ে এটাও আমার মনে হয় মানে সেটা হচ্ছে যে যেহেতু ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন, একজন গাইড বা একজন মেন্টর বা একজন অ্যাডভাইজার থাকলে সে অন্তত বারণ করবে যে না এক্ষুনি টাকাটা তুলে নিও না। টাকা জমানোর থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট টাকাটা আমি কখন তুলছি। ঠিক তাই। দেখুন, এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যারা অ্যাপ নির্ভর ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও মেকিংয়ে যান, তারা নিজের প্রয়োজনটা আগে থেকে যাচ করে দুম করে, কারণ তাদের তো অ্যাপ হাতে, তাদের হয়তো দরকার আছে 50,000, কিন্তু একটু বেশি তুলে নিলেন 1 লাখ। তাদের দরকার আছে 2 লাখ, তুলে নিলেন 4 লাখ। এটা তো একটা বিষয় গেলই। সেকেন্ড থিং যেটা হয়, প্যানিক রিডেমশন। হ্যাঁ, এই মার্কেট পড়বে, ও বললো মার্কেট পড়বে, জিও পলিটিক্যাল টেনশন শুরু হয়েছে, মার্কেট পড়ে যাবে, এসআইপিটা বন্ধ করে দাও, মিউচুয়াল ফান্ডে যা টাকা আছে তুলে নাও। না অনেকে এটাও ভাবে যে মার্কেটটা এখন পড়বে তুলে নি, মানে মিউচুয়াল ফান্ডের ট্রেডিং এর মতো মেন্টালিটি নিয়ে তারা করছেন, যে আবার যখন নেমে যাবে তখন ওখানে ইনভেস্ট করে আবার উঠে যাবো। এক্স্যাক্টলি। কিন্তু এটা আমরা সকলকেই বলি, বিশেষ করে আমার ক্লায়েন্টদের আমি অন্তত এভাবে একটা লার্নিং দেওয়ার চেষ্টা করি যে দেখুন, মার্কেটের ওঠা পড়াটা দেখার দায়িত্ব আপনার নয়। আরে সেই জন্যই তো আপনি মিউচুয়াল ফান্ডে এসছেন, নাহলে আপনি ট্রেডিং করতে পারতেন। হ্যাঁ, আজকে যদি আপনি ট্রেডিং করতেই চান, কেউ বলবে তো মিউচুয়াল ফান্ডের থেকে তো ট্রেডিং অনেক বেশি রিটার্ন দেয়। এক্স্যাক্টলি, আমরা সেটা মানতে অবশ্যই রাজি। আপনি যদি বাট ফর 5% অনলি, 5% ইজ আ বাকি 95 কে দেয় না। আমি ট্রেডিং করে ডুবে যেতেও লোককে দেখেছি। কিন্তু আমি একটা কথা এই সঙ্গে আপনাকে বলতে চাই বা আপনার দর্শকদের বলতে চাই যে দেখুন, আপনি যখন ইকুইটির কোনো এলিমেন্ট নিচ্ছেন, সিঙ্গেল লিকুইডিটি এলিমেন্ট, তখন কিন্তু আপনি একটি ফুলের বাগান থেকে একটা ফুলকে তুলে নিচ্ছেন। যে ফুলটা আপনার ভালো লাগছে, তুলে নিয়ে আপনি বেরোতে বেরোতে সেই ফুলের পাপড়িটা ঝরে যাবে কিনা বা ফুলের পাপড়িটা থাকবে কিনা সেটা কিন্তু আপনি শিওর নন। বাট when you are investing in a mutual fund, any kind of mutual fund, আপনি কিন্তু ওই বাগানটাকেই শুদ্ধ পেয়ে যাচ্ছেন আপনার হাতে, যে বাগানে ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স আছে, তার সাথে আরও অনেক কিছু আপনি পাচ্ছেন। দেখবেন, যার জন্য একটা সিঙ্গেল ফ্লাওয়ারের চাইতে আমরা বোকে দিতে পছন্দ করি মানুষকে, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। একদমই তাই, তাই না? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন স্টক একসাথে, বিভিন্ন স্টক আমি যখন একজনকে দিচ্ছি, তার মধ্যে একটা ফুলের পাপড়ি হয়তো ঝরে যেতে পারে, তাতে সেই যে বোকেটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয় না। একদমই তাই। সেই বোকেটার সৌন্দর্যটা যদি আপনার কাছে সমানভাবে মানে রাখতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডে আসতেই হবে। জীবনকে ফুলের মতো সুন্দর করতে হবে। মিউচুয়াল ফান্ডে আসুন। একটা ফান্ডে 50, 52, 65, 70টা ইকুইটি নিয়ে একটা ফান্ড তৈরি হয়। একদমই তাই। কম বেশি হতে পারে, কিন্তু পরিমাণটা ঠিক অনেকটা এরকমই। আমি সেইখানেও বলছি যে ধরুন মিউচুয়াল ফান্ডে তো আপনারা ইনভেস্ট করতে বলেন, তার সাথে কোন কোন ক্ষেত্রে আপনারা এইটার সাথে লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করতে বলেন? এটা খুব তার কারণ হচ্ছে যে ইন জেনারেল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে রিটার্নটা হয় সেটা তো মিউচুয়াল ফান্ডে তার থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে। কিন্তু কেন আপনারা মিউচুয়াল ফান্ডের সাথে লাইফ ইন্স্যুরেন্সটাও
মানে ইনভেস্ট করতে বলেন, তার লজিকটা কি আছে? তাহলে আবার আমাদের গোড়ায় চলে যেতে হবে। হুম দেখুন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স কি? আমরা যারা সাধারণ মানুষ আছেন, হুম আমরা দেখি তাদের একটা সাধারণ ধারণা ইনভেস্টমেন্ট এবং ইন্স্যুরেন্সকে গুলিয়ে ফেলা, হুম দুটোকে এক করে ফেলা। ইনভেস্টমেন্ট দুটোই আই দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু দুটো কিন্তু একে অন্যের পরিপূরক। তারা কিন্তু কেউ কারোর প্রতিযোগী নন। মানে ইন্স্যুরেন্সটা আমার বিপদের সময় সঙ্গী, আর ইনভেস্টমেন্ট আমার ভবিষ্যতে সুখ দেবে। সেই সঙ্গে আমি আরেকটা জিনিস অ্যাড করব, ইন্স্যুরেন্স অলওয়েজ প্রোটেক্ট ইউর ইনভেস্টমেন্টস, বাট ইনভেস্টমেন্ট নেভার প্রোটেক্ট ইউ। হুম, যদি খরচাই হয়ে যায় তাহলে তো আমার। একদম তাই। ইন্স্যুরেন্স ইজ এ প্রোটেক্টিং গিয়ার টু ইউর ফর ইউর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এই দুটোকে যদি আপনি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু সবচেয়ে বড় ভুল হবে। এবার আপনি বলবেন তাহলে আমি কি ইন্স্যুরেন্স নেব, রাইট, আমি ওই প্রশ্নটাতেই আসছিলাম যে কি ধরনের কি ইন্স্যুরেন্স। ধরনের ইন্স্যুরেন্স নেব। দেখুন, ইন্স্যুরেন্সের একটি সদ্য চাকরি পাওয়া একটি ছেলে বা একটি মেয়ে যার এখনো পরিবার তৈরি হয়নি, যিনি আগামী দিনে শুধুমাত্র অনেক চিন্তা ভাবনার মধ্যে আছেন, আমরা তাকে বলি এই মুহূর্তে তোমার যদি তার উপর কোনো মানে আর্থিকভাবে তার উপরে ডিপেন্ড করেন, এরকম ডিপেন্ডেন্স যদি কম থাকে তার পরিবারে, ধরুন তার বাবা মা আছে, কি একটি বোন আছে, কি একটি ভাই আছে, হুম তারা প্রত্যেকেই রোজগারে, তাহলে যিনি সদ্য চাকরি পাওয়া মানুষটি, তরুণ বা তরুণীটি, তাকে আমরা ইন্স্যুরেন্স, শুধু হেলথ ইন্স্যুরেন্সের কথাটাই তাকে বলি যে আপাতত আপনি হেলথ ইন্স্যুরেন্স নিন, নিজের জন্য একটা এমার্জেন্সি ফান্ডের বাফার জোন তৈরি করুন, হুম তারপরে আপনি গ্রোথের দিকে এগোন। বাট যখন একটি 45 বা 50 বছরের মানুষ আসেন, যার অলরেডি ছেলে বা মেয়ের বয়স হয়ে গেছে 10, 12, 15, 16, পরিবার আছে। তার পরিবার তৈরি হয়ে গেছে, তাকে কিন্তু আমরা শুধুমাত্র গ্রোথের জন্য আমি ইনভেস্টমেন্ট করতে বলবো না। তাকে কিন্তু আমি বলবো যে একটা গ্যারান্টেড পোর্শন আপনার জীবনে থাকতে হবে। কারণ জীবনের সব কিছুকেই যদি আপনি মার্কেটের উপরে ছেড়ে রাখেন, সেটা কিন্তু অন্যতম একটা বড় ভুল হবে। সেখানে আপনাকে ব্যাংক এফডিও রাখতে হবে, বা পোস্ট অফিসে যদি আপনি কিছু টাকা রাখতে চান, আপনাকে লাইফ ইন্স্যুরেন্সের এন্ডোমেন্ট টাইপ একটা ভালো পলিসি থাকতে হবে, যেটা আপনি একটা সার্টেন পিরিয়ডের পরে একটা গ্যারান্টেড মানি আপনি আপনি হ্যাঁ, হয়তো সেটা মিউচুয়াল ফান্ডের আপনি রাখলে তার থেকে অনেক বেশি হতো, কিন্তু কেউ তো বলতে পারে না। এই জায়গাতেই আমি জিজ্ঞেস করব, যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে, যে ধরুন আপনি বললেন যে এন্ডাউমেন্ট একটা পলিসি, যেটা আপনি এখনই বললেন যে হয়তো এটা মিউচুয়াল ফান্ডে রাখলে বেশি পয়সা হতো, ঠিক আছে। আমি জিজ্ঞেস করছি যে যদি এই স্ট্র্যাটেজিটা হয় যে আমার একটা টার্ম ইন্স্যুরেন্স থাকবে আর তার সাথে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট থাকবে, তাহলে যদি আমার কোনো অঘটন ঘটে, আমি যদি মারা যাই, তাহলে টার্ম ইন্স্যুরেন্স থেকে আমার পরিবার আমার টাকাটা পেয়ে যাবে, আর বাকি আমি যদি বেঁচে থাকি তার জন্য আমার ইনভেস্টমেন্ট আছে। এই দুটোর মধ্যেখানে এন্ডাওমেন্ট পলিসির প্রয়োজনটা কি? ওই যে একটু আগে আপনাকে বললাম না, একটা বাফার জোন রাখা। হুম টার্ম ইন্স্যুরেন্স কখন কাজে আসবে? হোয়েন আই এম নট দেয়ার। হুম যেদিন আমি নেই সেদিন টার্ম ইন্স্যুরেন্স কাজে আসবে। আর যদি আমি থেকে যাই, হুম সেই সময় আমার মিউচুয়াল ফান্ড কাজে আসবে। আপনার প্রশ্নটা তো এই ছিল। মনে করুন আমার সন্তানের বয়স এখন 3 বছর, হুম আজ থেকে 15 বছর পরে সে হায়ার এডুকেশনে পা রাখবে। আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখলেন, আর একটি মিউচুয়াল ফান্ডও আপনি নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আপনি টাকা জমাতে শুরু করলেন। সেই একজন ব্যক্তির, তিনি টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন এবং মিউচুয়াল ফান্ডও নিয়েছেন, কোনো এন্ডোমেন্ট প্ল্যান নেননি, বা বাচ্চার এডুকেশনকে উদ্দেশ্য করে কোনো গ্যারান্টেড ইনস্ট্রুমেন্টে তিনি টাকা লাগাননি। ঠিক যখন 15 বা যখন তার প্রয়োজন হবে বাচ্চাটির, যখন সে হায়ার এডুকেশনে পা রাখতে চলেছে, সেই সময় যদি জিওপলিটিক্যাল টেনশন বা করোনার মতন কোনো উপদ্রব যদি হাজির হয়, হুম কেউ তো জানে না একটা প্যান্ডেমিক এসছে, আগামী 2, 5, 10 বছরের মধ্যে যে আরেকটা প্যান্ডেমিক আসবে না, এটা তো কেউ বলতে পারে না। তাহলে আপনার মিউচুয়াল ফান্ডের যে উদ্দেশ্য করে আপনি রেখেছিলেন, যদি ড্রাস্টিক্যালি সেটার পতন হয়, আপনি কোথায় টাকা পাবেন তখন? ওই বাচ্চাটির এডুকেশন তো থমকে যাবে না,
তাকে তো আপনাকে পড়াশোনাটা করাতেই হবে, বা সে যেখানে যেতে চাইছে আপনি আপনার সর্বস্ব দিয়ে তো তাকে পৌঁছানোর চেষ্টা করবেন। তাহলে আপনার যে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আপনি এতদিন ইউজ করে এসেছিলেন, সেই ইনস্ট্রুমেন্টগুলো তো আপনার কাজে এলো না তখন কোনো। ইনস্টেড অফ দ্যাট, আপনি যদি মিউচুয়াল ফান্ডে ধরুন আপনি 10,000 টাকা করে রেখেছেন সে সময়, আপনি যদি 60-40 বা 70-30 রেশিওতেও আপনি ধরুন 10,000 টাকার মধ্যে 7,000 টাকা আপনি এসআইপিতে দিলেন, 3,000 টাকার মান্থলি একটা এন্ডোমেন্ট পলিসিতে দিলেন, তাহলে কিন্তু আপনাকে কিছুটা হলেও ও আপনাকে সাপোর্ট হিসাবে কাজে দেবে ঠিক সেই সময়টায়, যেই সময়টায় আপনার সব থেকে বেশি প্রয়োজন। প্রয়োজন। তাহলে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে আমার মনে হয় যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ, যে মার্কেটে যতগুলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট রয়েছে প্রত্যেকেরই একটা আলাদা আলাদা নির্দিষ্ট প্রয়োজন রয়েছে। একদম তাই। তাহলে আপনাদের কাজ হচ্ছে কখন কোনটায় সঠিকভাবে ইনভেস্ট করবে সেটা বোঝানো। কিন্তু এইবার আমাকে একটা কথা বলুন, ইন জেনারেল যারা কাস্টমার বেস আপনাদের কাছে, মানুষ কি সত্যি এতটা ডিসিপ্লিন যে আপনাদের কথা শুনে ঠিকঠাকভাবে ওখানে ইনভেস্টটা করে, নাকি মাঝে মাঝেই ওই ঘোড়ার কন্ট্রোল হাত থেকে বেরিয়ে চলে যায়? আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, বুঝতে সুবিধা হবে। আমার কাছে একজন রেফারেন্সে এসছিলেন একজন ডাক্তারবাবু, তারা বাবা ছেলে দুজনেই ডাক্তার। তারা এলেন আমার কাছে, বললেন যে কুশবাবু আপনার সঙ্গে ফোনে বললেন আর কি আসার আগে, তো কখন এখন আসতে পারি। আমি বললাম যে এই সময়টা আসুন। তখন তারা এলেন। তো ডাক্তারবাবু বয়স্ক মানুষ, অ্যাবাভ 70 এজ। তা তিনি আমাকে বলছেন যে কুশবাবু আমরা আপনার কাছে এসেছি, একটা মেডিক্লেম করতে হবে। হুম। একদম ঠিক তাই, করতে হবে। তা বলছে আমার না একটা ন্যাশনাল ইন্স্যুরেন্সে মেডিক্লেম আছে, 1,00,000 টাকার মেডিক্লেম আছে, আমি এটা বহুদিন ধরে চালাচ্ছি। তা আপনি একটা 1,02,000 টাকার একটা মেডিক্লেম করে দিন, আমি একটু বাড়াতে চাই ওটাকে। বললাম বেশ, আর কি আর কি প্রয়োজনীয়তা আছে? বললাম আপাতত এটুকুই প্রয়োজনীয়তা। আপনি 1,00,000 টাকা বাড়িয়ে 2,00,000 করতে চাইছেন কেন? না, খরচ খরচা তো অনেক বেড়েছে এখন, দেখতেই পাচ্ছি চারিদিকে। দেখুন ডাক্তারবাবু, আমি চাইছি আপনি 10 লাখের পলিসি করুন। তো বলছে না না না, অত দরকার নেই। আমি দেখুন আপনি তো ডাক্তারবাবু, আপনার কাছে কি পেশেন্ট গিয়ে বলে যে আমার এই অসুস্থতা হয়েছে, এই ওষুধগুলো দিন? বলে তো না। আপনি আপনার সমস্যার কথা আমাকে এসে বললেন, এবার আপনি পেশেন্ট, আমি ডাক্তার। হুম। আমি যেটা বলবো আপনাকে সেটা করতে হবে, কারণ এটা আপনার ভালোর জন্য। দেখুন, প্রেসক্রিপশন আপনি করে দিতেই পারেন, পেশেন্ট বাইরে গিয়ে ওষুধটা খাবে কিনা সেটা পেশেন্টের বিষয়। ওষুধ খেলে ভালো হবে, না হলে ভালো হবে না। তখন তাদের আমি বোঝাতে আরও বেশ কিছু কথা হয়েছে, তারপর তারা এগ্রি হলেন। দুর্ভাগ্যজনকভাবে আপনি দেখুন, সেই মানুষটা আমার কাছে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার 1 বছরও যায়নি, তিনি রেকটাম ক্যান্সারে আক্রান্ত হলেন। কত টাকার পলিসি আপনি করেছিলেন? 10 লাখের পলিসি। কাজে এসেছিল? শুধু কাজে নয়, শেষ যখন ওনাকে আমি দেখতে গেছিলাম, ভদ্রলোককে, উনি লিটারালি আমার হাতটা ধরে কেঁদে দিয়েছিলেন যে সেই রাতে যদি আপনি আমাকে জোর না দিতেন তাহলে তো আমি 2 লাখের পলিসি করে চলে আসতাম। এবার আপনি আমার কথা শুনবেন কি না সেটা আপনার মাইন্ডসেট ঠিক করবে। হুম। আমার কাজ হচ্ছে আপনাকে সঠিক পথ দেখানো। হুম। বহু মানুষ আমাকে এও বলতে শুনেছি আমি, যে আপনার সাথে কুশবাবু 10 বছর আগে দেখা হলে আমার পরিস্থিতি অন্যরকম থাকতো। আমি তাদের একটা কথাই বলি, বেটার লেট দেন নেভার। একদম তাই। একেবারে না দেখা হওয়ার চেয়ে একটু দেরি হয়েছে, এবার আমরা চলি একসাথে, ঠিক পৌঁছে যাবো লক্ষ্যে। আর কোচ ছাড়া আপনি যত বড় প্লেয়ারই হন না কেন, ওয়ার্ল্ড কাপ জিততে পারবেন না। পারবেন। তাহলে মেসি কিংবা বিরাট কোহলির জন্য কোচ লাগতো না। কোচের প্রয়োজন হতো না। একদমই তাই। না, অনেক ধন্যবাদ আজকে আপনার এখানে সময় দেওয়ার জন্য। নমস্কার আপনার দর্শকদের। একটা দারুণ আড্ডা হলো আমাদের, এবং আপনার মেয়ের সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো। ভালো লাগলো যে আপনি নেক্সট জেনারেশনটা তৈরি করে দিয়ে হ্যাঁ, যাচ্ছেন। এই 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 কথাটা আমি একটু বলি, কেন আমি নেক্সট জেনারেশন তৈরি করছি। দেখুন, আজকে
আমার এত বছরের পরিশ্রম, এত মানুষ আমার উপরে রিলাই করেন, হুম। সেই মানুষগুলো তাদের পরিবারের একটা অংশ হিসাবে তারা আমাকে ট্রিট করেন। একদমই বিপদের বন্ধু। একদম তাই। তাদের আনন্দের দিনে, দুঃখের দিনে সব কিছুতেই আমি তাদের সাথী। চেষ্টা করি অন্তত ফিজিক্যালি যদি কখনো পৌঁছতে নাও পারি, পাশে থাকার চেষ্টা করি। এই মানুষগুলোর যে ভরসা এতদিন ধরে, তাদের যে সব কিছুর, আমার অবর্তমানে এই মানুষগুলো কার কাছে যাবেন? কখনো কখনো তারা অসহায় ফিল করতেই পারেন। হুম। আমি যার জন্যই, ও তো পড়াশুনো, ওর যেটা ইচ্ছে ছিল সেই পড়াশুনোগুলো করেছে, তারপরে আমি ওকে কিছু কথা বলার পরে ও রিয়েলাইজ করেছে যে হ্যাঁ সত্যিই তো, যে তারপরে ও দেখে আমার অফিসে কত মানুষ আসে, ওর সাথেও কথা হয়, এখন ও বোঝে কিছুটা যে হ্যাঁ এই জিনিসগুলো বাবা যেটা বলছে, হ্যাঁ এই দায়িত্বটা অনেক, একটা বিরাট দায়িত্ব। হুম। শুধু তো দেখুন, এমন আমাদের প্রফেশনটা তো এমন নয় যে ঠিক আছে আমি না থাকলেও কাজ চলে যাবে, বা আমি না সাপোর্ট দিলেও কাজ হয়ে যাবে। ব্যাপারটা একেবারেই তা নয়, সাপোর্ট আমার দিতে হবে, ফিজিক্যাল সাপোর্টটা অবশ্যই প্রয়োজন। মিউচুয়াল ফান্ডের এসআইপি কাটতেই পারে অটোমেটিক্যালি, কিন্তু যখন রিডেমশন হবে বা চেঞ্জ অফ নমিনেশন হবে, চেঞ্জ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে, মেল আইডি ফোন নাম্বার চেঞ্জ হবে, তখন কিন্তু আপনি সেগুলো অনলাইন করতে আপনার অসুবিধা হবে, তখন কিন্তু আপনার সাপোর্ট লাগবে, বা নমিনি চেঞ্জ হবে, তাই না? তো সেই ব্যাপারগুলো রিয়েলাইজ করেই ও এখন আমার টিমের অংশ। আমার একটা টিম আছে, আমরা একটা টিম হিসাবে আর কাজ সেই করি। টিম থেকে আজকে পডকাস্টে। সেই টিম থেকে আজও না না, পডকাস্টে। অনেক অনেক ভালো লাগলো আপনিও আসাতে। আমাদের মনে হয় যে এটা খুব দারুণ নমস্কার, ডিসকাশন আর কি আমাদের হলো। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য, এবং আমি আশা করি যে আপনারা এটা তো শুধু কাজ না, আমার মনে হয় যে আজকে একটা মানুষকে হেলথ ইন্স্যুরেন্স করানো এবং হেলথ ইন্স্যুরেন্সের একটা ক্লেম সেটেলমেন্ট করিয়ে দেওয়া, এটা মন্দিরে পুজো দেওয়ার থেকে কম অংশের একটা পুণ্য নয়। সো একদম তাই। সেই কাজটা আপনারা আরও ভালোভাবে করুন। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক আপনার ইউ সো মাচ। দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আপনার দর্শকরা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।